অলরাইট, আশা করি আপনারা সবাই আছেন। চলুন আবার আমরা শুরু করে দিই। আই থিঙ্ক আমাদের স্পিড আরেকটু বাড়াতে হবে এখন, কারণ আমরা অনেক পিছিয়ে আছি। ঠিক আছে, আমি স্পিড আরেকটু বাড়াচ্ছি। স্পিড বাড়ানো মানে হলো এক্সপ্লেনেশন বা কথা আরেকটু কমানো। ওকে, আপনারা কি করবেন? আপনাদের প্রতি এইচডব্লিউ কি থাকবে? আপনাদের প্রতি এইচডব্লিউ থাকবে হলো যে আমাদের ক্লাসের নোমেন ক্লাচার গুলো বলে দিচ্ছি। একটা ক্লাসকে ক্লাস্টার করা হবে, ধরেন 1A 1B, এটা হলো ফার্স্ট লেকচার। তারপরে হলো 2A 2B বা 2C, এরকম। তো একটার মধ্যে মানে এই কন্টেন্ট, অনেক সময় এইটা পুরোটা একসাথে লাইভ ক্লাস যখন নিতেছি একসাথে নিয়ে ফেলতেছি, তারপরে একটা লম্বা টাইমের গ্যাপ থাকবে, ধরেন 7 দিনের একটা গ্যাপ থাকবে। এই 7 দিনের গ্যাপের পরে হয়তোবা আপনি যাই আবার লেকচার পাবেন 3A 3B, এরকম। 3A 3B 3C, 4A 4B 4C। তা লাইভ ক্লাসটা এভাবে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ওয়ান হলো একদিন, একদিন আমি কতটুকু পড়াইছি। A আর B হলো সেগমেন্ট করা, একদিনের মধ্যে ব্রেকের সাথে সাথে। 2A 2B 2C, টু মানে হলো একদিনের লেকচার, কিন্তু A B C এটা হলো ব্রেকের আগে পরে এভাবে নেওয়া। আপনারা যেটা করবেন যে যখন কেউ যদি পুরো প্যাকেজটা যদি কেউ রেকর্ডেড হিসেবে পান, যেটা করবেন যে এইটা শেষ করার পর আপনি নিজে একটা ব্রেক নিবেন, পুরোটা নিজে দেখে দেখে পড়ে তারপরে এর দিকে আগাবেন। আর যারা লাইভ ক্লাসে জয়েন করতেছেন তাদের ক্ষেত্রে এই পুরোটা শেষ করবেন এই 7 দিনে। পেজ গুলো নিজে নিজে খুব ভালো করে পড়বেন, কোথায় ফোকাস করতে হয় সেটা নিজে নিজে পড়বেন, তারপর আবার এটা পড়বেন। কেমন? এই জায়গায় কি পড়ানো হবে এটাকে আগে অ্যান্টিসিপেট করে এখানে অ্যাডভান্স থাকার কোনো দরকার নেই। আরেকটা জিনিস হলো একটা গ্যাপ থাকবে, ধরেন 3A এবং 3B, মানে 3 নম্বর দিনের ক্লাসের সাথে 4 নম্বর দিনের ক্লাসের মধ্যে একটা হয়তো বা 12 ঘন্টার গ্যাপ পাবেন। চেষ্টা করবেন ওই সময় কিছু জিনিস পড়ে ফেলার 3 নম্বর দিনের, এভাবে একটু আগায় থাকার চেষ্টা করবেন। অন টপ অফ দ্যাট, ইওয়াল্ড করাটা বন্ধ রাখবেন, একেবারে বন্ধ রাখবেন। ওকে, চলেন আমাদের আমার ফোকাস কিন্তু লাইন বাই লাইন পড়ানো না এখানে। ইনহেলেশন ইনজুরি অ্যান্ড সিকুয়েল। ইনহেলেশন ইনজুরি রিস্ক ফ্যাক্টর কি, কাদের ক্ষেত্রে হয়, কত ডায়ামিটারের কম্পোনেন্ট গুলো একেবারে সরাসরি লাংসে চলে যায়, অ্যাকিউট, এটা একটা অ্যাকিউট সিচুয়েশন। ওকে, এতটুকু জানলে চলবে। ইনহেলেশন আর লাং ইনজুরিটা ইম্পর্টেন্ট, এবং ইন ফিউচার এটা রিকভার করতে পারে, রিকভার যদি না করে পালমোনারি ফাইব্রোসিস করতে পারে। মেজোথেলিওমা রিস্ক ফ্যাক্টর কি, মেজোথেলিওমা যদি হয় তাহলে সে কি নিয়ে আসে, প্লুরাল থিকেনিং, প্লুরাল এফিউশন নিয়ে আসে। মেজোথেলিওমার মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হিস্টোপ্যাথোলজিতে সামোমা বডি পাওয়া যায়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখা যাবে মাইক্রোভিলাই, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ক্যালসি ক্যালিথাইনিন, সাইটোক্যারাটিন পজিটিভ পাওয়া যায়, এগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ভাইয়া এগুলো কি আমাকে হিস্টোলজিতে দেখে দেখে আইডেন্টিফাই করতে হবে? অ্যান্সার হলো না, আলাদা করতে হবে, এগুলো করতে হবে না, কিন্তু বাজওয়ার্ড গুলো জানতে হবে। মনে থাকে যেন। টোবাকো স্মোকিং ইজ নট এ রিস্ক ফ্যাক্টর। মেসোথেলিয়ামের ক্ষেত্রে টোবাকো স্মোকিংটা রিস্ক ফ্যাক্টর না, এই কথাটা জানা দরকার। তাহলে রিস্ক ফ্যাক্টরটা কি? অ্যাসবেস্টোসিস। সামনের দিকে আগাই। অ্যাসবেস্টোসিস রিলেটেড ডিজিজ, অ্যাসবেস্টোসিস রিলেটেড ডিজিজ যখন বলবো, আমাকে জানতে হবে কোন ধরনের জব গুলোতে অ্যাসবেস্টোসিস এর এক্সপোজার হচ্ছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? আমারটা আনমিউট, রেকর্ডিং অন এবং স্ক্রিন শেয়ার দেওয়া, ওকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অলরাইট, অ্যাসবেস্টোসিস কাদের ক্ষেত্রে হয়? অ্যাসবেস্টোসিস হলে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয় এবং মেজোথেলিওমা হয়, কিন্তু খেয়াল রাখতে হবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি মেজোথেলিয়ামের চেয়ে বেশি, মেজোথেলিয়ামের তুলনায়। শুধুমাত্র প্লুরাল এফিউশনের প্রেজেন্স দেখে বলে ফেলবেন না যে এই পেশেন্টের কি হয়েছে, ব্রঙ্কোজেনিক সরি প্লুরাল মেজোথেলিয়ামিয়া হয়েছে, এটা এটা চিন্তা করা যাবে না। ওকে, অলরাইট, তারপরের কথা হলো বেরিলিওসিস। বেরিলিওসিস কাদের ক্ষেত্রে বেরিলিওসিস এর এক্সপোজার হচ্ছে, কোন জব কোন প্রফেশন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ক্যান্সারের পরিমাণ বেড়ে যাবে, আপার লোককে এফেক্ট করবে। কোল ওয়াকার ডিজিজ, কোন জব কোন প্রফেশনে কোল ওয়াকার নিউমোনাইটিস হবে। কোল ওয়াকার নিউমোনাইটিস এর সাথে ক্যাপলান সিনড্রোম হওয়ার সম্ভাবনা আছে। অ্যানথ্রাকোসিস জিনিসটা কি? সিলিকোসিস এর ক্ষেত্রে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস আছে, সেটা হলো এক্স সেল ক্যালসিফিকেশন এক্সরেতে। এটা বাজওয়ার্ড বেশি আসছে, চেস্ট এক্সরে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে না। ঠিক আছে, তবু যদি করতে পারেন বেটার। এতগুলোর মধ্যে একটা জিনিস যদি চিন্তা করেন, চেস্ট এক্সরে শিখবেন, আমি বলবো সেটা হলো এইটা শিখেন, সিলিকোসিস। সিলিকোসিসে কারা এক্সপোজড হচ্ছে, এবং সিলিকোসিসের পেশেন্টের ক্ষেত্রে ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু দা টিউবারকুলোসিস, এই কথাটা ইম্পর্টেন্ট, মনে থাকবে।
সামনের দিকে আগাচ্ছি। অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের ক্ষেত্রে সেল টাইপটা জিজ্ঞেস করবে। অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মানে হলো একটা বাইরে থেকে কোনো ইনসাল্ট যায় এফেক্ট করতেছে পুরো লাংসকে। এখন অনেক সময় বাইরের ইনসাল্ট লাংস কে যে এফেক্ট করতে পারে, অথবা লাংস এর মধ্যকার ইনসাল্ট, কিন্তু সেটা এক্সাজারেটেড ইনফ্লামেটরি রেসপন্স, এক্সাজারেটেড ইনফ্লামেটরি রেসপন্স, সেখান থেকে ওই ঘটনা ঘটতে পারে। ওকে, ইনফ্লামেটরি ইনফ্লামেটরি রেসপন্স, সেখান থেকে লাং প্যারেনকেমা ড্যামেজ হতে পারে। লাং প্যারেনকেমা ড্যামেজের মধ্যে প্রিডোমিনেটলি টাইপ 2 সেল, দ্যাটস ওয়াই সার্ফেক্টেন্ট ডেফিসিয়েন্সি। ফিজিওলজিটাকে এখানে বারবার নিয়ে আসতে হবে। জ্যাকো রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমে কি ঘটনাটা ঘটতেছে, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচের কি ঘটতেছে, রিকয়েলের কি ঘটনা চেঞ্জটা হচ্ছে, কমপ্লায়েন্সের কি চেঞ্জটা হচ্ছে, ডিফিউশন ক্যাপাসিটির কি চেঞ্জটা হচ্ছে, ওয়ার্ক অফ ব্রিদিং এর কি চেঞ্জটা হচ্ছে, এবং ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচের এই চেঞ্জটা হওয়ার জন্য তার ঘটনাটা কি ঘটতেছে, ভ্যাসকুলার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, তার ফিজিওলজিক্যাল শান্ট বৃদ্ধি পাচ্ছে না, কি করতেছে এগুলো। ওকে, এই জিনিসগুলোকে আমরা আমরা খেয়াল রাখবো, সামনে এই কোশ্চেন গুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। কনসিকুয়েন্স গুলো নিয়ে যে কথা বলবো, যে ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, লাং কমপ্লেক্স কমে যাওয়া, পালমোনারি হাইপারটেনশন হওয়া, ম্যানেজমেন্ট হলো সাপোর্টিভ এবং আন্ডারলাইন কজকে ট্রিট করা। স্লিপ অ্যাপনিয়া কাদের ক্ষেত্রে হয়, স্লিপ অ্যাপনিয়ার প্রেজেন্টেশন কি, স্লিপ অ্যাপনিয়া হলে সমস্যাটা কি, স্লিপ অ্যাপনিয়া হলে হাইপোক্সিয়া রিলেটেড কি কমপ্লিকেশন, স্লিপ অ্যাপনিয়া হলে কার্ডিওভাস্কুলার কি কি কমপ্লিকেশন, সেন্টার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে কার্ডিওভাস্কুলার কি কমপ্লিকেশন, এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব কি করে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে আমি এটা একটা ট্রিটমেন্ট হিসেবে একটা প্রসেস আছে, সেই জিনিসটা কি, হাইপোগ্লোসাল নার্ভ স্টিমুলেশন। কিভাবে এটা হেল্প করবে, টাংটাকে সামনের দিকে পুশ করবে। কিন্তু সেন্ট্রাল ম্যানেজমেন্ট প্ল্যান যেটা, সেটা হলো ওয়েট কমাও, সিপ্যাপ দাও, ডেন্টাল ডিভাইস ইউজ করো। এগুলো হলো ইনিশিয়াল, মনে থাকে যেন। ওকে, আচ্ছা। তারপরে তার ক্লাসিক্যাল ফাইন্ডিং গুলো মাথায় রাখতে হবে, যে রাত্রে ঘুমায় না সে সারাদিন আপনার আমার মতন ড্রাউজি থাকে। সেন্ট্রাল আর রাত্রে রাত্রে ঘুমাবে কেমনে, আপনাদের রাত্রে ঘুমায় না দুইটা কারণে, মোবাইল টিপেন আর হলো সন্ধ্যার সময় চা খান। এই সাইকেলটা ব্রেক করা খুব কঠিন। শোনেন আমি বলি, নিজের প্রতি নিজের খুব আবার রাফ এবং রুড হওয়ার দরকার নেই, মানে একদিনে হয় না সব কিছু। একেবারে মানে যত বেশি অ্যাকুট রেসপন্স করবেন তত বেশি ওরকম বাউন্স ব্যাক খাবেন, বুঝছেন। একেবারে মাসুম ভাই লেকচার শুনে আজকেই ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েন না। আস্তে, টেক ওয়ান স্টেপ এট এ টাইম। যে আমি মোবাইলে ফেসবুক ইউজ করবো না, ফেসবুক ইউজ করবো ল্যাপটপ ডিভাইসে। খালি এই চেঞ্জটুকু একটু নিয়ে আসেন জীবনে, যে আমি ফেসবুকটা মোবাইল ইউজ করব না, ফেসবুকটা আমি ল্যাপটপে ইউজ করব। যদি ফেসবুক একবার দুবার চেক করতে হয়, আমি ফেসবুকটা ল্যাপটপে চেক করব। এটা হবে একটা লাইফ চেঞ্জিং, মানে অনেক টাইম সেভ হয়ে যাবে। তারপরের কথা হলো, আহ তারপরে একটা জিনিস মানে আইডিয়া দিতেছি, ঠিক আছে, আমি আপনাকে অ্যাডভাইস করতেছি না, আইডিয়া দিতেছি। অ্যাডভাইস করলে আমার আবার আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, যে তুই মানুষ নি, তুই এত কথা কইছস। এগুলো আইডিয়া, আইডিয়া নিয়ে কথা হচ্ছে। তারপরে আরেকটা আইডিয়া হলো, সেটা হলো চা কফি কখনোই কখনোই বিকাল 2টার পরে খাবেন না। একদিন একটু জিমান, একদিন একটু ঘুমান, সমস্যা নাই, একদিন একটু পড়ালেখা কম হোক, কিন্তু এই সাইকেলটাকে ব্রেক করেন। ইউল ইউল থ্যাংক মি লেটার। আপনার এনার্জি লেভেলটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার পুরো লাইফের এত দিন না যে পরিমাণ এনার্জেটিক ছিলেন, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাকে বলতে পারি, খালি স্লিপ কোয়ালিটিটা ঠিক করেন। স্লিপ কোয়ালিটি ঠিক করার একটা উপায় হলো, দুপুর 2টার পরে চা কফি কিচ্ছু খাবো না। রাতে ঘুমানোর আগে একেবারে পেট ভইরা অনেক কিছু খাবো না। আর হলো মোবাইল টিপতে টিপতে বিছানায় যাবো না। এই কাজগুলো যদি আমরা একটু করতে পারি, ইনশাল্লাহ স্লিপ সাইকেল অনেক ইমপ্রুভ হবে। স্লিপ সাইকেল যদি ইমপ্রুভ হয়, ইনশাল্লাহ আপনি অনেক অনেক বেটার ফিল করবেন। এবং একটা ফিক্স টাইমে ঘুমানো, সার্কাডিয়ান রিদমকে কাজে লাগানো, তাহলে স্লিপ কোয়ালিটিটা খুব ইমপ্রুভ হয়। একটা ফিক্স টাইমে ঘুম আনার চেষ্টা করব, এবং প্রতিদিন একটা ফিক্স টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টা করবো, দ্যাটস ইট। যদি চেঞ্জ করতে হয়, সেটা গ্র্যাজুয়ালি চেঞ্জ করবো। এখন আমি ঘুম থেকে উঠতে 8:30 9টা বেজে যায়, কালকেই 5টার সময় অ্যালার্ম দেওয়ার দরকার নাই। মিরাকেলে বিশ্বাস করে না, শোনেন, ফাটাকেষ্ট হয়ে লাভ নাই। যখনই দেখবেন কোনো কিছুতে একটা ফাটাকেষ্ট ভাব আছে, এখানে ঝামেলা আছে। ফাটাকেষ্ট হওয়া যাবে না। ওকে, একেবারে মানে একদিনে একটা বিশাল পরিবর্তন হয়ে যাবে, এটাকে ফাটাকেষ্ট বলা হয়। মেডিকেলের ভাষায় এটাকে ফাটাকেষ্ট বলে। এই ফাটাকেষ্ট হওয়া যাবে না, নিজে কখনো ফাটাকেষ্ট হতে যায় না। নর্মাল হিউম্যান বিং এর মতন ধীরে ধীরে, ওয়ান স্টেপ এট এ টাইম, ইনশাল্লাহ কাজে দিবে। সেন্ট্রাল স্লিপ আপনিয়াতে আসি। সেন্ট্রাল স্লিপ আপনিয়া সিএনএস ইনজুরির জন্য, কনজেস্টিভ হার্ট ফেলিউরের জন্য হতে পারে, অথবা ওপার্ডের জন্য হতে পারে। ট্রিটমেন্ট পজিটিভ এয়ারওয়ে প্রেশার। অবস্ট্রাকটিভ স্লিপ আপনিয়াটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর হলো অবেসিটি, হাইপোভেন্টিলেশন। এগুলো আলাদা করাটা একটু একটু কোয়াইট ডিফিকাল্ট। আমি বলবো সবচেয়ে বেশি ফোকাস থাকেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে, একটু কিছু যেন মিস না হয়।
পালমোনারি হাইপারটেনশন, তাহলে পালমোনারি হাইপারটেনশন এবং ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস এর পেশেন্ট একই রকম প্রেজেন্টেশন নিয়ে আসবে। আলাদা করবো কি করে? আলাদা করার একটা উপায় হলো দুইজনেরই একদম সেম প্রেজেন্টেশন থাকবে, ইন্সপিরেটরি ক্র্যাকুলার অ্যাবসেন্স দিয়ে আপনি আলাদা করে ফেলতে পারবেন যেটা শুধুমাত্র পালমোনারি হাইপারটেনশন। তারপরে ব্রেথ সাউন্ডে লাং অস্কালটেশন করে আপনি কিছু পাবেন। লাং অস্কালটেশন করে যখন আপনি কিছু পাচ্ছেন না, কিন্তু বাকি সব ফাইন্ডিং দেখে মনে হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস এর মতনই, হাইপোক্সিয়া আছে, ট্যাকিপনিয়া আছে, বমি চোখ বগর চুকুর সব আছে, তখন মোস্ট লাইকলি এটা পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন দুইটা দুইটা জিনিস থেকে আলাদা করা এত কথা এগুলি পারবে না শেষ পর্যন্ত, স্টুডেন্ট একে দিয়ে বসে আছে। পালমোনারি হাইপারটেনশন এটা কি কার্ডিয়াক কজে নাকি এটা নন কার্ডিয়াক কজে? পালমোনারি প্যারেনকেমার কজে? লাংস এর কারণে পালমোনারি হাইপারটেনশন, নাকি হার্ট থেকে কনজেশন হয়ে হয়ে ব্লাড যাইতে পারতেছে না সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন? এই দুইটাকে আলাদা করা জানতে হবে। এই দুইটা আলাদা করতে পারলে আপনি পাস। মনে থাকবে? আচ্ছা, এখন আমি চিন্তা করি, ফোকাস করি একটা পেশেন্টের ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন অথবা আইসোলেটেড পালমোনারি হাইপারটেনশন ফ্রম এনি কাইন্ড অফ কি বলে লাং ডিজিজ। ওকে, সে পালমোনারি হাইপারটেনশনের কমপ্লিকেশন জানা, পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বেড়ে গেলে কি হয়, রাইট ভেন্ট্রিকুলে কি হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কি হয়, পালমোনারি হাইপারটেনশনের কি এটা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন নাকি অন্য কোনো কারণ থেকে হয়েছে। প্রাইমারিটা আপনাকে কনফিউজ করবে কিসের সাথে? তার অন্য কোনো ফাইন্ডিংস নাই, কিন্তু তার পালমোনারি হাইপারটেনশন রিলেটেড কিছু ফাইন্ডিং থাকবে, যেমন লাউড P2 এবং রাইট ভেন্ট্রিকুল স্ট্রেনের ফাইন্ডিংস গুলো। মেকানিজমটা পরীক্ষা জিজ্ঞেস করে, সেক্ষেত্রে জিনের নামটা আসবে এবং আর কি কি সেকেন্ডারি চেঞ্জ গুলো কি হয়েছে, ভেসোকনস্ট্রিকশনের কনস্ট্রিক্টরের পরিমাণ বেড়ে যায়, ভেসোডাইলেটের পরিমাণ বেড়ে যায়। কিভাবে আলাদা করে হার্ট ফেলিউরের জন্য পালমোনারি হাইপারটেনশন নাকি লাং ডিজিজের জন্য হাইপারটেনশন? লাং ডিজিজ কেন পালমোনারি হাইপারটেনশন করবে, হাই অ্যালটিটিউড কেন পালমোনারি হাইপারটেনশন করবে, তার একটা কমন ফাইনাল পাথওয়ে হলো হাইপোক্সিয়া থেকে, হাইপোক্সিয়া ইনডিউসড পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স। আর একটা কম্পোনেন্ট আছে সেটা হলো রাইট লেফট টু রাইট শান্ট। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে যেগুলো হলো লেফট টু রাইট শান্ট করে সেইখান থেকে পালমোনারি হাইপারটেনশন হতে পারে, এজেনমেঙ্গের সিনড্রোম আমরা বলি। কিভাবে আমরা আলাদা করব? ফিজিক্যাল ফাইন্ডিং ইন সিলেক্টেড লাং ডিজিজ, প্লুরাল ইফিউশনে পারকাশনে কি পাওয়া যায়, ট্রাকিয়াল ডেভিয়েশন হয় কিনা, ব্রেথ সাউন্ডে কি হয়, প্রতিটা জিনিস আলাদা আলাদা পড়তে হবে, সেন্স মেক করে পড়তে হবে। প্লুরাল ব্রেথ সাউন্ড মানে কি, পারকাশন মানে কি, প্রিমিটাস মানে কি, ট্রাকিয়াল ডেভিয়েশন মানে কি, মানে কি যদি জানি এবং অ্যাকচুয়াল ডিজিজ প্রসেস কি সেটা যদি জানি, আলাদা করা কোনো ঘটনা না। অ্যাটিলেকটেসিস আর হলো কনসিডারেশন, এই দুইটা জিনিসে আমাকে আলাদা করাটা একটু কষ্ট হয়ে যায়। তাহলে অ্যাটিলেকটেসিস, দুইটার মধ্যে তো বাতাস থাকতেছে না, লাংটা সলিড হয়ে গেছে। দুইটা আলাদা করার একটা উপায় হলো তার ট্রাকিয়াল ডেভিয়েশন আছে নাকি ট্রাকিয়াল ডেভিয়েশন নাই। নিউমোথোরাক্স, দুইটার মধ্যে বাতাস আছে, আলাদা করবো কি করে? দুইটার মধ্যে যেহেতু প্লুরাল স্পেসে বাতাস চলে আসছে, ফাইন্ডিংস গুলো মোরলেস সেম থাকবে। দুইটাকে আলাদা করার একটা উপায় হলো ট্রাকিয়াল ডেভিয়েশন আছে নাকি ট্রাকিয়াল ডেভিয়েশন নেই। সামনাগাছি ডিজিটাল ক্লাবিং এর কারণগুলো পড়তে হবে, লাংস এর কারণ কি, লাংস এর বাইরের কারণ কি, সবগুলো এখান থেকে একবার একটু রিভিশন দিব। ডিজিটাল ক্লাবিং এর ছবি দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অ্যাটিলেকটেসিস অর্থাৎ লাং কলাপস, লাং কলাপস এর কি কি মেকানিজম আছে, মেকানিজম গুলোর সাথে আমাদের রিয়েল লাইফ বোঝাইতে হবে। অবস্ট্রাকটিভ, এটা ক্যান্সারের জন্য হতে পারে, মিউকাস প্লাগ দিয়ে হতে পারে। নিশ্চয়ই যেই পেশেন্টের মিউকাস প্লাগ আর যে পেশেন্টের ক্যান্সার, একই রকম ক্লিনিক্যাল পিকচার থাকবে না, অথবা যার কিনা ফরেন বডি। কম্প্রেসিভ, বাইরে থেকে চাপ দিছে, কন্ট্রাকশন, উপরে অবস্ট্রাকশন, তার মানে কি এখন অথবা সরি, কন্ট্রাকশন মানে হলো ইনক্রিজ স্কার, ইনক্রিজ ফাইব্রোস টিস্যু। অ্যাডহেসিভ মানে হলো তার সারফেক্টেন্ট কমে গেছে। তাহলে অ্যাটিলেকটেসিসের বেসিক প্যাথোফিজিওলজি গুলো পরীক্ষায় আসে। ওকে, প্লুরাল ইফিউশনের মেকানিজম কি, প্লুরাল ইফিউশনের এক্সুডেটিভ ভার্সাস ট্রানজিটেটিভ, এটাকে আলাদা করার যেই লাইটস ক্রাইটেরিয়া আছে, লাইটস ক্রাইটেরিয়া যদি আপনি না জানেন, এটার পিছনে 10 মিনিট সময় দেন, 20 মিনিট সময় দেন, মুখস্থ করেন, সেন্স মেক করেন কেন এটা হয়। এলডিএইচ কি ইন্ডিকেট করে, প্রোটিন কনসেন্ট্রেশন কি ইন্ডিকেট করে, এগুলো দেখে আমরা আলাদা করার চেষ্টা করব। এক্সুডেটিভ এবং ট্রানজিটেটিভ এর কারণগুলো বোঝার চেষ্টা করব। এক্সুডেটিভ সাধারণত ইউনিল্যাটারাল, ট্রানজিটেটিভ সাধারণত বাইল্যাটারাল। আমরা সামনে আগাই, কারণ এটা প্যাথোফিজিওলজি বাইল্যাটারাল কে এফেক্ট করার মতো, এই জন্য। নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স এর হইতে পারে স্পন্টিনিয়াস, ওরে কেউ কিছু করে নাই, ও নিজে নিজে হয়েছে। তাহলে নিউমোথোরাক্স যখন পড়বো তখন প্যাথোফিজিওলজি তার মেকানিজম উপর বেস করে একটা ক্লাসিফিকেশন আছে কেমনে হয়েছে, আর একটা হলো হওয়ার পরের অবস্থা কি, সেটা হলো আরেকটা। দুই ধরনের ক্লাসিফিকেশনটাকে একটু ভালো করে বুঝা। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন হলো সিম্পল নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স। আর কিভাবে হয়েছে সেটাকে আলাদা করার জন্য হলো প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, সেকেন্ড সরি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ভার্সাস
ট্রমাটিক নিউমোথোরাক্স। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সটা কি আন্ডারলাইন কারণ আমি জানি না, জানতে পারতেছি না, তাহলে সেটাকে বলবো প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। আন্ডারলাইন কারণ হিসেবে আমি জানি যে পেশেন্টের এমফাইসিম আছে, ম্যাফন সিন্ড্রোম আছে, ইনফেকশন ছিল, মেকানিক্যাল ভেন্টিলেশনে ছিল, সেটা ব্যারোট্রমা হয়েছে, আমি জানি তার কারণটা কি। তা ভাই আমি তো আসলে আমি তো এখন এটাও জানি প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স এর কারণ কি। প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স এর কারণ হলো অ্যাপিকাল সাবপ্লুরাল ব্রেভ অথবা সিস্ট। তাহলে আপনি এটাকে প্রাইমারি কেন বলতেছেন? যখন এটা ক্লাসিফিকেশন করা হয়েছে তখন এটা জানা যায় নাই, পরবর্তীতে জানা গেছে যে ও, তার মানে যেটা প্রাইমারি সেটারও কিছু আন্ডারলাইন কন্ডিশন আছে, এক্সপ্লানেশন আছে। অর্থাৎ প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স এর যেটা, সেটা হলো আন্ডারলাইন, এটার মেকানিজমটা আমরা জানি কিন্তু আন্ডারলাইন রেসপিরেটরি ডিজিজ নাই, ডিজিজ থাকলে সেকেন্ডারি। ট্রমা হলে তো ট্রমাই। আর টেনশন নাকি সিম্পল, এটা হলো ডিপেন্ড করে তার প্রেজেন্টেশনটা কি। টেনশন নিউমোথোরাক্স এর প্রতিটা কম্পোনেন্ট জানতে হবে, প্রতিটা কম্পোনেন্ট জানতে হবে। ভেনাস রিটার্ন কমে যাওয়ার পরে আর কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি হবে, অবস্ট্রাকটিভ শক, জুগুলার ভেনাস ডিসটেনশন কেন হবে, এবং এটা ট্রিটমেন্টের জন্য ইমিডিয়েট নিডল ডিকম্প্রেশন। প্রথমে হলো নিডল দিয়ে আমরা একটা ফুটা করব, এটাকে বলা হয় নিডল ডিকম্প্রেশন। আর চেস্ট টিউব এটা হলো পরবর্তীতে মোর ডেফিনেট। ওকে, তাহলে কোনটা কি একটু বুঝতে হবে। একটা হলো ফুটা করে দেওয়া, আর একটা হলো পার্মানেন্ট একটা টিউব দেওয়া, আস্তে আস্তে লিক করে এটাকে হিল করা। লোবার নিউমোনিয়া। ওকে, এখন আসি লোবার নিউমোনিয়ার মোস্ট কমন কারণ কি, ব্রঙ্কো নিউমোনিয়ার মোস্ট কমন কারণ কি, চেস্ট এক্সরে ফাইন্ডিং কি, এগুলো জিজ্ঞেস করবে। ইন্টারস্টিশিয়াল বা অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার কোন অর্গানিজম দিয়ে হয়, এটাকে ওয়াকিং নিউমোনিয়া বলা হয়। অর্থাৎ নিউমোনিয়ার যে ক্লাসিক্যাল ফিচার, প্রোডাক্টিভ কাফ, ফিভার, খুবই সিক, এরকম প্রেজেন্টেশন থাকবে না তার ক্ষেত্রে। ক্রিপ্টোনোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়ার তো আমরা জানি না কি কারণে হয়েছে, এটা যেহেতু অত বেশি জানা যায় নাই, এর জন্য অত বেশি কি বলে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। অ্যাসপিরেশন নিউমোনিয়া পরীক্ষা আসবে। অ্যাসপিরেশন নিউমোনিয়া কখন অ্যাসপিরেশন হয়, কাদের ক্ষেত্রে অ্যাসপিরেশন হয়, এটা জানা দরকার। যে পেশেন্টের কোনো কারণে ইম্পেয়ার্ড কনসাসনেস, সেটা স্ট্রোকের জন্য হতে পারে, সেটা অ্যালকোহলের জন্য হতে পারে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অল্টার মেন্টাল স্ট্যাটাসের জন্য এটা হয়। এখান থেকে চলে যাবে অ্যানাটমিতে। অ্যাসপিরেশন নিউমোনিয়া এক জিনিস, অ্যাসপিরেশন নিউমোনাইটিস এক জিনিস, দুইটাকে আলাদা করার একটা উপায় আছে, সেটা হলো হাউ কুইকলি ডেভেলপড। অ্যাসপিরেশন হওয়ার সাথে সাথে তার একটা কোনো ইনসাল্ট তৈরি হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে, উইদিন 12 আওয়ার, মোস্ট লাইকলি এটা কেমিক্যাল নিউমোনাইটিস। একদিন 2 দিন পরে হয়েছে, ইনফেকশনটা হইতে সময় লাগে, তো মোস্ট লাইকলি অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি হয়, সেখানে অ্যানারোবিক অর্গানিজম গুলো এফেক্টেড, সরি দায়ী, এবং অবশ্যই মাল্টিপল অর্গানিজম পাওয়া যাবে যখন আপনি এটার অ্যানালাইসিস করবেন মাইক্রোবায়োলজিক্যাল। ন্যাচারাল হিস্ট্রি অফ নিউমোনিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কনজেশন হয়, রেড হেপাটাইজেশন হয়, গ্রে হেপাটাইজেশন হয়, এবং এরপরে রিজলিউশন হয়। রিজলিউশন হওয়ার পরে আবার রিজেনারেশন হয়। রিজেনারেশনের সেলগুলো কি কি। তারপরে কনজেশন যখন হচ্ছে তখন আপনি কি পাবেন, কনজেশনের মধ্যে আসলে কনসোলিডেশনটা শুরু। কনসিডারেশনটা একেবারে পারফেক্ট হয় হলো রেট হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হলো একটা মরফোলজিক্যাল জিনিস, আর কনসিডারেশন এটা হলো ক্লিনিক্যাল জিনিস। এখন কোন কারণে ইনফেকশন যদি এভাবে, এটা হলো রেজুলেশন বলতেছে, আমরা রেজুলেশনের দিকে আগাচ্ছি। এখন রেজুলেশন হলো না, বরং ওই ব্যাকটেরিয়া গুলো ওই এরিয়াতে লিকুইফেক্টিভ নেক্রোসিস করে ফেললো, তাহলে নিউমোনিয়াটা এরকম ভাবে রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন, রেজুলেশনের দিকে আগাইলো না, বরং সিভিয়ার ফর্মে আগাইলো। সেটা হয়ে যাবে তখন লাং অ্যাবসেস হওয়া। লাং অ্যাবসেস হয় সাধারণত যেখানে দেখা যাবে মোর স্ট্রং প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, মোর স্ট্রং ব্যাকটেরিয়া, ঠিক আছে, মোর মানে ভিরুলেন্ট ফ্যাক্টর গুলো তার মোর স্ট্রং, এরকম ব্যাকটেরিয়া দিয়ে যদি হয় সেক্ষেত্রে, অথবা মাল্টিপল, অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়া। তাহলে খুবই স্ট্রং ব্যাকটেরিয়া, যে খুবই অ্যাগ্রেসিভ ব্যাকটেরিয়া, যে সে হলো স্ট্রেপ্টোককাস অরিয়াস। আর যদি অ্যাসপিরেশন হয় তাহলে সেক্ষেত্রে মাল্টিপল অর্গানিজম অ্যানারোব, তখন তারা এটা রেজলিউশন হওয়ার তুলনায় এটার একটা ওর্স প্রগনোসিস, সামনের দিকে আগায় যায়। ওকে, তাহলে লাং অ্যাবসেস হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টর গুলো কাদের, ওই যে যাদের ক্ষেত্রে এই অর্গানিজম হওয়ার সম্ভাবনা বেশি, সেটাই হলো রিস্ক ফ্যাক্টর। আশা করি বুঝতে পারছেন। রিকারেন্ট একটা লোবে, একটা স্পেসিফিক লোবে যদি বারবার আমি দেখি নিউমোনিয়া হচ্ছে, এটা ইন্ডিকেট করে এই পেশেন্টের ওই জায়গায় হয়তো বা ব্রঙ্কাল অবস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এই কনসেপ্টটা লাগবে। লাং ক্যান্সার, লাং ক্যান্সারের মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো রিস্ক ফ্যাক্টর কি, ক্লাসিফিকেশন কি, ইউনিক ফাইন্ডিং কি, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম কি। স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে মেইন লোকেশন, রিস্ক ফ্যাক্টর, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে সিয়াড ঘটতে পারে, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিয়াস সিক্রেশন। নিউরোলজিক ম্যানিফেস্টেশনের মধ্যে ল্যাম্বার্ট ইটন সিনড্রোম। হিস্টোলজিতে আমরা দেখতে পাই হিস্টোলজিতে আমরা দেখতে পাই ক্রোমোগ্রানিন এ পজিটিভ, নিউরন স্পেসিফিক ইনোলেস পজিটিভ, সিনাপ্টোফাইসিন পজিটিভ। নিওপ্লাজম অফ দ্য কোন সেল, এই যে
কেসকুকি একটা আজে বাজে আজে বাজে সেল, এরকম ছবি দেখবেন, উচ্চারণ করা দরকার নেই, দেখার সাথে সাথে এটা লেবেল করে ডায়াগনোসিস করে দিয়ে আসবেন। অর্থাৎ সময় নষ্ট না, খালি দেখেন, সামনে আগায় যান। অ্যাডেনোমা, অ্যাডেনোকার্সিনোমা, সরি অ্যাডেনোকার্সিনোমা পেরিফেরি লোকেশনে হচ্ছে, এটার সাথে স্মোকিং এর সম্পর্ক নাই, মেইনলি উমেনের ক্ষেত্রে আমাদের এটা পাওয়া যাচ্ছে। এটার ক্ষেত্রে একটা নিউমোনিয়ার প্রেজেন্টেশন নিয়ে আসে, নিউমোনিয়া টাইপ প্রেজেন্টেশন নিয়ে আসে, যেটা যদি হয় এটা ব্রঙ্কো অ্যালভিওলার সাবটাইপ। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে এটা মোর সেন্ট্রালি লোকেটেড, এটার সাথে স্মোকিং এর রিলেশনশিপ আছে। এটার প্যারানেপ্লাস্টিক সিনড্রোম হলো হাইপারক্যালসেমিয়া, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। লার্জ সেল কার্সিনোমা ফালাইথন লাগবে না, এটা পরীক্ষা আসবে না। ইলিওমার রিস্ক নেন। ব্রঙ্কিয়াল কার্সিনোয়েড টিউমার, এখান থেকে কার্সিনোয়েড সিনড্রোম ডেভেলপ করতে পারে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, স্মোকিং এর সম্পর্ক নাই, কিন্তু কার্সিনোয়েড সিনড্রোমটাকে রিভিশন দেন এখান থেকে। কোন সেলের টিউমার সেটাকে রিভিশন দেন, যেহেতু নিউরোএন্ডোক্রাইন সেল ক্রোমাটোগ্রানিন এ পজিটিভ থাকবে। আলাদা করবো কি করে ব্রঙ্কিয়াল কার্সিনয়েড নাকি স্মল সেল কার্সিনোমা, স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা, কার্সিনয়েড সিনড্রোমের ম্যানিফেস্টেশন আছে কিনা সেটা দেখে। প্যানকোস্ট টিউমার, প্যানকোস্ট টিউমারের প্রাইমারি লোকেশন কি, সে কোন কোন অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকে কম্প্রেস করে, কোন অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকে কম্প্রেস করার জন্য কি ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা হলো আমাদের এখানে পড়তে হবে। এখানে লিস্ট আকারে যা যা দিছে সবকিছু একটা পেশেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট নাও থাকতে পারে। সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম সুপিরিয়র ভেনা কাভাকে কম্প্রেশন করতেছে একটা পেশেন্টের ক্ষেত্রে। যদি আমি প্যানকোস টিউমারের আদার ফাইন্ডিং গুলো দেখি, প্যানকোস টিউমার ডায়াগনোসিস করার জন্য চেস্ট এক্সরে করব। একটা পেশেন্টের ক্ষেত্রে যদি আমি সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোমের ফাইন্ডিংস গুলো দেখি, তাকে সুপিরিয়র ভেনা তার চেস্ট এক্সরে করবো লাং ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য। H1 ব্লকারের মধ্যে চলে আসতেছি, অ্যান্টিহিস্টামিন অ্যালার্জিক কন্ডিশনে দিব। ফার্স্ট জেনারেশন ফার্স্ট সেকেন্ড জেনারেশনের পার্থক্য, একটা সিএনএস পিনেট্রেশন করে আর একটা সিএনএস পিনেট্রেশন করে না। সিএনএস পিনেট্রেশন করলে সে সিডেশন করবে, সেটা কিন্তু H1 অ্যাক্টিভিটির জন্য না, এটা অ্যান্টিমাস্কারেনিক অ্যাক্টিভিটির জন্য। যার কিটা অ্যান্টিহিস্টামিনিক প্রপার্টি আছে তার অ্যান্টিমাস্কারেনিক প্রপার্টি আছে। আর অ্যান্টিমাস্কারেনিক প্রপার্টি যখন সিএনএস এ এক্সার্ট করে তখন আমরা ড্রাউজি হয়ে যাই, ঘুম দিই। ঠিক আছে। ওকে, এর পরের টপিক হলো ডেক্সটোমিথরফ্যান। ডেক্সটোমিথরফ্যান এটা হলো অ্যান্টিটাসিভ। সেটা কোন রিসেপ্টরে কাজ করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটার মাইল্ড অ্যাবিউজ পটেনশিয়াল আছে। কি জন্য মাইল্ড অ্যাবিউজ পটেনশিয়াল আছে? কারণ এটা এক ধরনের ওপয়েড, এটা একটা মাইল্ড ওপয়েড। যেহেতু এটা একটা ওপয়েড, এটার ওভারডোজ যদি হয়ে যায়, কেউ যদি ওভারডোজ নিয়ে আসে, তাহলে আমি কি দিতে পারবো? ন্যালোক্সন দিতে পারবো। ওকে। ডেক্সট্রোমিথরফনের সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে, সেটা হলো কি এটা সেরোটোনিন সিনড্রোম করতে পারে। অর্থাৎ যে পেশেন্ট আগে থেকে ডিপ্রেশনে পড়ে বসে আছে, এসএসআরআই খাচ্ছে ধুমা মুড়ির মতন, তাকে আপনি এখন আবার কাশার জন্য দিয়ে দিচ্ছেন ডেক্সট্রোমিথরফেন, ঘটনা ঘটে যেতে পারে। সিডো সিডোএফেড্রিন এবং ফিনাইলেফ্রিন, এদের কাজ কি? আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে কাজ করবে, ভেসোকনস্ট্রিকশন করবে, নেজাল সিক্রেশন হলো তার, নেজাল সিক্রেশন কমানো হলো তার আর কি গোল। কিন্তু এটার অ্যাডভার্স ইফেক্ট হাইপারটেনশন, রিবাউন্ড কনজেশন কেন হবে? আপনি বারবার তার ভেসো কনস্টিটিউশন দিচ্ছেন, একবার তো গা ঝাড়া দিবে। এটাকে বলা হয় রিবাউন্ড কনজেশন, কন্টিনিউয়াস দিলে। পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে কি না? না, কাম নেই আর খাইতে, এগুলো থেকে কোশ্চেন আসবে। এটার সিএনএস স্টিমুলেশন এংজাইটি আছে সিডোএফ্রিড্রিন এর, এই জন্য এটা খাইতে ভালো লাগে। বাংলাদেশে মনে হয় এখন একটা ইয়ে করে দিছে, ব্যান করে দিছে। পালমোনারি হাইপারটেনশনের ড্রাগ কি কি আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি একটা ফান করি সবসময়, আপনারা ফানটা জানেন, আর যারা জানেন না জানা দরকার নেই। এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের নাম কি? এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেয়া যায়, তার এক্সাম্পলটা কি, অর্থাৎ ড্রাগের নামটা কি? এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স কমানোতে ইউজ করতে পারবো, স্পেসিফিকলি যখন এটা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। কিন্তু এটা ঝামেলা হলো, এটা হেপাটোটক্সিক। পিডিই ইনহিবিটর দেওয়া যাবে। পিডি ইনহিবিটরের মেকানিজম অ্যাকশন হলো সাইক্লিক জিএমপি বাড়ায়। সাইক্লিক জিএমপি বাড়ালে যে ঘটনা ঘটবে সেটা হলো নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে থাকবে, প্রলং ভেসোডাইলেটরি ইফেক্ট হবে। ওকে। এখন এটা কন্ট্রাইন্ডিকেটেড কখন? একটা পেশেন্ট একই সাথে নাইট্রোগ্লিসারিড নিচ্ছে অন্য কোনো কারণে, তাহলে তো এটা তারা দেওয়া যাবে না। প্রোস্টাসাইক্লিন অ্যানালগ হিসেবে তাদের ড্রাগ গুলোর নাম কি? ড্রাগের নাম আসবে, মেকানিজম আসবে। অ্যাজমা ড্রাগ সবগুলোর পড়তে হবে খুব ভালো করে। বিটা 2 অ্যাগনিস্ট কোনটা লং অ্যাক্টিং, কোনটা শর্ট অ্যাক্টিং জানা লাগবে। ইনহেল গ্লুকোকর্টিকয়েড কিভাবে কাজ করবে? সে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করবে, কিন্তু অ্যাকিউট কন্ডিশনে কাজ করবে না। ইনফ্লামেশনকে কেন সে কন্ট্রোল করতে পারবে, অ্যাকিউটলি কেন কাজ করতে পারবে না? এটা একটি স্টেরয়েড ড্রাগ। যে কোনো স্টেরয়েড হরমোনের মেকানিজম অফ অ্যাকশন হলো জিন মডিফিকেশন, ডিএনএ লেভেলে সে কাজ করে, সেই কাজ করতে সময় লাগে।
মাসকারেনিক অ্যান্টাগনিস্ট হিসেবে আমি কাকে দিব? এইটা যদি ভুল করেন আমি কিন্তু অনেক রাগ করব, ঠিক আছে? মাসকারেনিক অ্যান্টাগনিস্ট সিওপিডি তে ইউজ করা হয়। মাসকারেনিক অ্যান্টাগনিস্ট সিওপিডির মধ্যে ইউজ করা যাবে, ঠিক আছে? মাসকারেনিকের মধ্যে আপনি আবার বললেন না যে মাসকারেনিক অ্যান্টাগনিস্ট এটা অ্যাজমাতেও দেওয়া যাবে। মাসকারেনিক অ্যান্টাগনিস্টটা টিপিক্যালি ফর সিওপিডি। অ্যান্টি লিউকোট্রাইন বাংলাদেশের খুব ফেমাস একটা ড্রাগ, কিছু হলে মার শালারে মন্টিলুকাস্ট খাওয়া। একটা ড্রাগের নাম শিখছে ইন্টারনেটে ওঠার 3 মাসের মধ্যে, এই ড্রাগের নাম শিখবে, শিখার পরে নেক্সট 40 বছর মানুষকে মন্টিলুকাস্ট খাওয়াবে। এই ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। খাওয়া মন্টিলুকাস্ট, সবাই নিজে খাওয়া, অন্যরে খাওয়া, ফ্যামিলির সবাইরে খাওয়া। খুব মজা, মানে একটা ওষুধের নাম কি আই আই ডোন্ট নো, মানে সামহাও তার একটা দুইটা ওষুধের নাম এরকম ধরে পিক করে সবাই এগুলি কেন খাওয়ায়, মানে কেন ভাই? মানে মেডিকেলে পড়লে যদি আমি ওষুধ না লিখি, আমি যদি ডাক্তারি না করি, মরে যাব? মরে যাব না, একটু হোল্ড করেন না কিছুদিন, পরে করেন না। ওষুধ লেখাই লাগবে, ওষুধ দেওয়াই লাগবে। পুরো হসপিটালে 800 বেডের পেশেন্ট, 800টা পেশেন্ট পিপিআই খাচ্ছে, এটা কিভাবে সম্ভব বলেন? এটা কোনো সুস্থ দেশে এই ঘটনা ঘটে? কোনো সুস্থ মানে সমাজে এই ঘটনা ঘটতে পারে? যতগুলো পেশেন্ট অ্যাডমিটেড, প্রতিটা পেশেন্ট পিপিআই খাচ্ছে, প্রতিটা পেশেন্ট কি বলে ওই বমির ওষুধ খাইতেছে। হোয়াই? হোয়াটস রং? একটু মানে একটু কাশি দিছে, খাওয়াই দিছে মানে মন্টেলুকাস্ট। আই ডোন্ট গেট ইট। এই জন্য এই বেটার ট্রেনিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং, বেটার সায়েন্স প্র্যাকটিস করা, বেটার মেডিসিন প্র্যাকটিস করা, বেটার এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করার জন্য ইউএসএমএল। দিস ইজ ইউর হোয়াই কোশ্চেন। ওকে, এইটা হলো আপনার প্যাশন। যদি একটা বেটার হোয়াই কোশ্চেনের অ্যান্সার না থাকে, কোনো সময় কাজে মোটিভেশন আসবে না। খান একটা মন্টিলুকাস্ট, খায় আসেন পড়তে বসি। এরপরে কথা হলো অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই মনোক্লোনাল থেরাপি। যে কোনো সময় ফার্স্ট এডে যতবার দেখবেন মনোক্লোনাল অ্যান্টিবডি নাম বলতেছে, দুইটা জিনিস পড়তে হবে: কোন কন্ডিশনে দেয়, মেকানিজম অ্যাকশন কি, কার এগেনস্টে কাজ করে। বাই ডিফল্ট এটা ইম্পর্টেন্ট, এটা আমি আর বলবো না কখন, ঠিক আছে? আর এই ওমালি জুমাব এটা তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ব্যাপারে কোনো সন্দেহ নেই। মিথাইল জেনথিন থিওফাইলিন। থিওফাইলিনের একটা সমস্যা আছে, থিওফাইলিন এখন এর জন্য কম ইউজ করা হয়। বাংলাদেশে আপনি খাওয়াইতে পারবেন ইচ্ছা মতো। থিওফাইলিনের সমস্যাটা হলো ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, এটা কার্ডিওটক্সিসিটি করে, নিউরোটক্সিসিটি করে, P450 কে ব্লক করে। কিন্তু থিওফাইলিনের একটা চমৎকার একটা পরীক্ষার পারপাজে খুবই জিজ্ঞেস করবে আপনাকে, যে একটা পেশেন্টকে আমরা অ্যারিথমিয়ার একটা পেশেন্ট, তাকে আমরা অ্যাডিনোসিন দিছি, অ্যাডিনোসিন দেওয়ার পরে তার সিভিয়ার চেস্ট পেন, এই পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবে কি দিব? থিওফাইলিন দিব। 3টা সেন্টেন্স বলছে, আমি জাস্ট এই মাত্র মুখস্থ করবেন, লিখে রাখবেন যারা নতুন স্টুডেন্ট। PDE4 ইনহিবিটর, রোফ্লুমিলাস্ট। PDE4 ইনহিবিটর কিভাবে সে কাজ করবে? সে সাইক্লিক এমপির পরিমাণ বাড়াবে। ওই যে বা আপনাদের তো মানে মানে আপনার ওই থিওফাইলিন প্রেসক্রাইব করা লাগবে আপনাদের, হ্যাঁ? এই জন্য তো আমরা নতুন ড্রাগ নিয়ে আসছি, যে তাহলে তুমি এটা এটা দাও, ওটার সেম মেকানিজম, এখন এটা দাও, একটু ঠান্ডা হও তুমি। মেকানিজম কি, কোন ড্রাগ কোন ডিজিজের সাথে এটা রিলেটেড, সিওপিডির সাথে রিলেটেড, এগুলো পরীক্ষা আসবে, স্টেপ 3-তে আসবে। আপনি যখন স্টেপ 3 দিবেন তখন মাথা মুথা আল্লাহ জ্বালা যাবে অনেক কিছু, বুঝছেন? তখন এটাই মনে থাকবে না যে সিওপিডির মধ্যে এখন কি কোনটা আগে দেওয়ার চেষ্টা করবে, এগুলো মাথায় থাকবে না। অ্যান্টি ইমিউনো ইন্টারলিউকিন 5 মনোক্লোনাল থেরাপির ড্রাগ গুলোর নাম জানলেই চলবে, এবং একটা কিসে কাজ করে, কোন ডিজিজে কাজ করে একটু জানলে চলবে, কিভাবে কাজ করে একটু জানলেই চলবে, ইনশাআল্লাহ। সব যখনই কোন একটা সিস্টেমে এরকম ফার্মাকোলজি পেজটাতে চলে আসবেন, স্পেন্ড স্পেন্ড সাম এক্সট্রা মোমেন্ট, স্পেন্ড সাম এক্সট্রা টাইম, মনে থাকবে, কারণ এগুলো অনেক বেশি আহ, এগুলো এগুলো মানে ডেফিনেট এখান থেকে কোশ্চেন আসবে, এবং অল্প পেজে অনেক বেশি কোশ্চেন কভার করা। ওকে, রাইট, আমরা এখন নেক্সট সিস্টেম পড়বো, যেটা নেক্সট সিস্টেম হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম। সহজ সিস্টেম আছে একটা, কিছু পেজ, এক্সট্রা পেজ কভার করার জন্য আর কি, তাড়াতাড়ি একটু শেষ করতে হবে আমাদের, বুঝছেন তো? ওই যে বা একটা ওইতে আগাইতে থাকি। আমরা আবার বেসিক পড়বো, নেক্সট সপ্তাহে আবার বেসিক দিয়ে শুরু করবো। ওকে, চলেন আমরা রিপ্রোডাক্টিভ শুরু করি। 10টা ক্লাস তো মোটামুটি 600 পেজের উপরে আছে, প্রতিদিন 60টা পেজ শেষ করার কথা আমার লেকচার নিয়ে। 60টা পেজ শেষ করতে না পারি, যতটুকু পারি আর কি। হোম বক্স জিন যেটা কাজ করে,
হোম হোমবক্স জিন হলো কোন অর্গানটা কোথায় বসবে, সেটা আমাদেরকে হেল্প করে। এগেইন প্রতিটা জিনের ফাংশন নিয়ে আমাকে ওইভাবে পরীক্ষা প্রশ্ন আসবে না। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর প্রক্সিমাল লিম্বের আউটগ্রোথটাকে হেল্প করে। ডাব্লিউ এন্ট্রির সাথে ডরসাল ভেন্ট্রাল লিম্বের অ্যাক্সিস প্যাটার্নে হেল্প করে। সনিক হেজ হগ সিএনএস এর ডেভেলপমেন্টে হেল্প করে। এটাতে যখন মিউটেশন হয়, যেহেতু এটার সাথে মিউটেশনের সাথে এটার ডিজিজের সম্পর্ক আছে, সেটা আমরা একটু মানে মনে রাখার চেষ্টা করব। সেটা হলো হলোপ্রোজেনসেফালি। অ্যাগেন অত বেশি হাই এল না, বাট ইন কেস যদি পরীক্ষায় আসে। আমরা জানি আইসোট্রেনট্রোইন এটা দেওয়া যায় না একটা রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেলকে, কারণ রিপ্রোডাক্টিভ এজের ফিমেল মানে হলো আপনি ইউএসএ তে যখন রিপ্রোডাক্টিভ এজের ফিমেল, তার মানে সে যখন তখন প্রেগনেন্ট হয়ে যেতে পারে। ইউএসএ মিলি পড়তে আসলে এরকম অনেক কিছু আপনাকে চিন্তা করতে হবে, যেগুলো আপনার রিফ্লেক্সে থাকবে না। একটু ঠান্ডা মাথায় রিসেট করতে হবে এগুলো, ঠিক আছে? এই জন্য তাকে প্রেগনেন্সি টেস্ট না করে এটা দেওয়া যাবে না, আইসোট্রেনট্রিন দেওয়া যাবে না। একই সাথে ইয়ং ফিমেল এবং তার একনি মাইরে দিচ্ছেন আপনি আইসোট্রেনট্রিন, ক্ষতি হয়ে যাবে, তাই না? তা সেই ক্ষতিটা কেন হবে সেটা বুঝলাম। এক বাক্যে আমরা পড়ে যাব, উইক ওয়ানে কি হয়, উইক টু তে কি হয়, উইক থ্রিতে কি হয়, উইক ফোরে কি হয়, উইক এইটে কি হয়। এগুলো নিয়ে স্টোরি আছে, কারো যদি সেই স্টোরি জানার ইচ্ছা থাকে আমি আমার ডিটেলস লেকচার শেয়ার করবো না, একটু দেখে নিই আমি, ঠিক ঠিক আছে? এখন ডিটেলস পড়ানো সম্ভব না। কিছু জিনিসে ফোকাস করবো যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। প্রেগনেন্সিটা ডায়াগনোসিস করা হয় কি দিয়ে? এইচসিজি দিয়ে। সেই এইচসিজিটা কোথা থেকে আসে? উইক টু তে বাই ল্যামিনার এমব্রায়োনিক ডিস্ক ফরমেশন হয়, সেই সেলগুলো কি কি? উইক থ্রিতে কি কি ঘটনা ঘটে? তিনটা লেয়ার ফরমেশন হয়। সে তিনটা লেয়ার কেন ফরমেশন হয়? নটোকট কি কি করে, নটোকটের কাজটা কি? এবং সেখানে নিউরাল টিউব ফরমেশন হবে কেন, নিউরাল টিউব ফরমেশন হবে কিভাবে, নিউরাল টিউব ফরমেশন হয়। উইক ফোর থেকে অ্যাকচুয়ালি অর্গানোজেনেসিস গুলো তৈরি হয়, সেখান থেকে কার্ডিয়াক অ্যাক্টিভিটি দিয়ে শুরু। এই কথাগুলো ইম্পর্টেন্ট, ওকে? অ্যাগেন জানলে ভালো, কিন্তু এমব্রায়োলজি এরকম যে এখানে আপনি অনেক পড়লে খুব অল্প কিছু কোশ্চেন অ্যাড্রেস করা যায়। এই জন্য আমি বলবো যে একটু লেস অ্যাগ্রেসিভ হই। যদি অলরেডি না জেনে থাকেন, আমি এটার পিছনে 4-5 ঘন্টা সময় নষ্ট করবো না। একটোডার্ম এবং মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই ডেরিভেটিভস গুলো সামহাও পরীক্ষায় আসবে। স্পেসিফিক্যালি একটাকে ডিজিজ সাথে যেটাকে অ্যাটাচ করা যায় সেগুলো পরীক্ষায় আসবে। যেমন ক্রেনিও ফ্যারেঞ্জিওমার সাথে ডিজিজ অ্যাটাচ করা যাচ্ছে, এই জন্য এটা পরীক্ষা আসতে পারে। এভাবে এইভাবে চিন্তা করবেন যে কোনটার সাথে ডিজিজকে অ্যাড করা যায়। নিউরাল টিউব যখন আপনি পড়বেন, তখন আপনি জানলে যে নিউরাল টিউব থেকে কিছু সেল আলাদা হয়ে গেল নিউরাল ক্রেস্ট। সেই নিউরাল ক্রেস্টের বিভিন্ন সেলের দিকে তাকায় তাকায় চিন্তা করবেন যে কোন সেলের সাথে কোন ডিজিজ আছে। এন্টারোক্রোমাফিন সেল, এটা রিলেটেড, হ্যাঁ, জিআই হরমোন রিলেটেড ডিজিজ আসতে পারে, জিজ্ঞেস করতে পারে। মেলানোসাইট, মেলানোমা জিজ্ঞেস করতে পারে, ডিজিজ আছে। ওডন্ডোব্লাস্ট থেকে, হ্যাঁ, টিউমার হতে পারে, কিন্তু জিজ্ঞেস করবে না। পিএনএস গ্যাংলিয়া, ওকে। ইউএসএমএল আবার খুব পছন্দ করে মাইলিনেশন নিয়ে, আবার মাইলিনেশন রিলেটেড সরি, আমি আগে মাইলিনেশনে চলে গেলাম, পিএনএস এ। তো সেখান থেকে আমরা একটা চিন্তা করতে পারি, ওকে, ডিজিজ আসতে পারে। অ্যাড্রেনাল মেডুলাতে ডিজিজ আছে, অ্যাড্রেনাল মেডুলা ডিজিজ থেকে সরাসরি জিজ্ঞেস করতে পারে, তাহলে বলো অ্যাড্রেনাল মেডুলা কোথা থেকে আসছে। সোয়ান সেল, একটু আগে যেটা বলতে গেছিলাম, আগে বলে ফেলছি আর কি, মাইলিনেশন। মাইলিনেশন ডিমাইলিনেটিং ডিজিজ হয়, সেখান থেকে সোয়ান সেল অথবা সোয়ানোমা, সেটা ডিজিজ হয়। ডিজিজ থেকে জিজ্ঞেস করবে, বলো সেল কোথা থেকে আসছে। স্পাইরাল মেমব্রেন, এন্ডোকার্ডিয়াল কুশন এক্সট্রিমলি, এটার সাথে খুবই ডিজিজ কমন, এভি কুশন ডিফেক্ট, সেখান থেকে এএসডি অথবা ভিএসডি। এভাবে আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আপনার জন্য এটা পারি। নিউরাল ক্রেস্ট সেলগুলোর একটা ইউনিক ক্যারেক্টার হলো এটা মাইগ্রেট করে, মুভ করে বডির বিভিন্ন দিকে চলে যায়। মেসোডার্মের ডেরিভেটিভস গুলো কি কি? মেসোডার্মের ডেরিভেটিভস গুলো এক এক টানে মনে রাখার চেষ্টা করবেন। যত কানেকটিভ টিস্যু আছে, মাসেলস আছে, বোনস আছে, লিম্ফেটিক অর্গান আছে, তারা সবাই হলো মেসোডার্ম। মেসোডার্মের একটা ডিজিজ আছে, সেটার নাম হলো ভেক্টরাল অ্যাসোসিয়েশন। একটা দুইটা যদি প্রেজেন্ট থাকে, মোস্ট লাইকলি তার অন্যগুলো আছে। তাহলে একটা পেশেন্টের ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা থাকলে তার রেনাল আল্ট্রাসাউন্ড করে দেখবো রেনাল ডিফেক্ট আছে কিনা। একটা পেশেন্টের অ্যানাল অ্যাট্রিসিয়া থাকলে তাকে আমি ইকোকার্ডিওগ্রাম করে দেখবো কার্ডিয়াক ডিফেক্ট আছে কিনা। এইভাবে চিন্তা করার জন্য এটা দিছে। এমনি মুখস্থ করার জন্য, আপনাকে গণার জন্য, তসবি জপার জন্য এই লিস্ট দিছে না, ঠিক আছে? নেক্সট, খুব সাবধানে চিন্তা করে করে পড়তে হবে। আমি এই জন্য আপনার সাথে এরকম মানে ফোর্সফুলি মাথার মধ্যে ঢুকাইতেছি, মাথায় হ্যামার করতেছি। ওকে, আপনার সাথে আমার ভাই কোনো শত্রুতা নাই, জীবনে হয়তো বা আমার দেখানো নাই, বা এরপরে হয়তো বা আর কোনোদিন ইন্টারাকশন হবে না। আপনার কেন আমি মানে কোনো কারণই নাই। সো আমি আপনার কাছে আমার কথা যদি রুড মনে হয়, এটা রুডনেস না। রুড হবো কি জন্য? চিনিত তো না আপনাকে। আগুন পড়তে এসেন, পড়েন মনোযোগ দিয়ে, বেশি কথা না কয়ে, বেশি চিন্তা না করে। এই মাসুম, তুমি পড়াও। এই
পড়াইতেছি তো, ঠিক আছে? মাঝে মধ্যে একটু ফান টান করে আপনাদেরকে আবার ঠিক করার চেষ্টা করি। অনেকের কাছে এটা আমার মনে হবে এটা ফানের কেস, এটা তো ফানি না, এটা একটা ক্রিঞ্জ। এন্ডোডার্ম, গাটটি বেশি সিরিয়াস হয়ে যায় আবার অনেক সময়, রাইট? বেশি সিরিয়াস হয়ে যাবে না, হালকা। এটা একটা ব্যালেন্স, লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। অনেক বেশি সিরিয়াস হবেন, আবার অনেক বেশি সিরিয়াস হবেন না, হালকা হয়ে যেতে হবে। তো বুঝতে হবে যে কোন ডিরেকশন আগাচ্ছে। এভরিথিং ম্যানিপুলেশন, মানে সাইকোলজিক্যাল। আপনার আপনার মনের উপরে আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার মনের মধ্যে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে। আপনি মনে মনে কিন্তু অনেক কথা বলেন। এইটা হলো সবচেয়ে ইউনিক ফাইন্ডিং। একটা মানুষ সবচেয়ে বেশি কথা বলে তার নিজের সাথে, আনলেস খুব বাচাল আমার মতন। সবচেয়ে বেশি কথা বলে তার নিজের সাথে। তার নিজের সাথে কি কথা বলেন, এটা খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট, নিজের সাথে আপনি কি কথা বলেন। কিন্তু আপনি নিজের সাথে কথা বলেন, তাহলে আপনি নিজের সাথে কথা বলেন কি করে? নিজের সাথে তো কনভারসেশন হইতে পারতো না যদি আপনি একজন একজন হইতেন। তার মানে নিশ্চয়ই আপনার মনের মধ্যে মনে হয় দুইজন আছে, তিনজন আছে, রাইট? নাহলে তো কনভারসেশন হইতো না। তাহলে যেহেতু আপনার মনের মধ্যে দুইজন আছে, দুইজনটাকে কেন দুইজন আছে? তার মানে মেবি একটা হলো স্পন্টেনিয়াস আর একটা হলো কনসিয়াস, কনসিয়াস মাইন্ড। তাহলে যেহেতু একটা কনসিয়াস মাইন্ড বলতে একটা কথা আছে, চেষ্টা করবেন কনসিয়াস যেন আনকনসিয়াসটা বা সাবকনসিয়াসটারে কন্ট্রোল করে। মনে থাকবে? একটু খেয়াল করে দেখবেন আজকে থেকে, যে আপনি আপনার নিজের সাথে অনেক কথা বলেন। অর্থাৎ থট প্রসেস, এটা এক ধরনের কনভারসেশন। এবং এই থট প্রসেস বা কনভারসেশন যেহেতু এটা, এই থট প্রসেসটা মোর লাইক এ কনভারসেশন, কথা বলার মতন। এবং সেখানে দেখবেন যে এটা প্যাটার্নটা একটা ডায়লগের মতো, প্যাটার্নটা একটা কনভারসেশনের মতো। এবং সেখানে দেখবেন যে একটা কম্পোনেন্ট আছে, একটা ছোট্ট কম্পোনেন্ট আছে যেখানে একটা কনসিয়াস এফোর্ট দেওয়া যায়, একটা জায়গা আছে। আবার এরকম আছে যে অনেক কিছু স্পন্টেনিয়াস, এমনিই মনে পড়তেছে, এমনি হঠাৎ করে মনের মধ্যে অনেক দুঃখ জেগে উঠতেছে, অনেক এংজাইটি মনের মধ্যে জেগে উঠতেছে। এটাও ট্রু। দুইটা কম্পোনেন্টকে আলাদা করবেন, আইডেন্টিফাই করবেন। তারপর আপনি কনসিয়াসটার উপরে বেশি ডিপেন্ডেন্ট হবেন সাবকনসিয়াসটার মধ্যে। ওকে? কনসিয়াসটার একটু একটু অ্যাওয়ার রাখবেন, তাহলেই হবে। কনসিয়াসটা যেন সিগন্যাল দিতে পারে যে মাসুম, ইউ আর নট ফিলিং গুড টুডে, ইউ শুড টেক হেল্প। হইতেই পারে আপনার একদিন মানে খুবই ব্রোকেন ফিল হচ্ছে, খুবই আপসেট ফিল হচ্ছে, দেন অ্যাস্ক ফর হেল্প। কোন একটা ফ্রেন্ডের সাথে একটু সময় কাটান, কোন একজনের সাথে কথা বলেন, কোন একটা কিছু করেন, কোনো একটা কিছু করেন, প্লিজ বসে থাকেন না। যেহেতু কনসাস কম্পোনেন্ট আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে, ইগনোর করবেন না প্লিজ। আপনি যদি ওরে সাপ্রেস করেন, কনসাসরে যাটা ওটা সাপ্রেস করা যাবে না। কনসাসরে সাপ্রেস করলে ডমিনেট হয়ে যাবে সাবকনসিয়াস। সাবকনসিয়াস ডমিনেট হয়ে গেলে আপনি কিন্তু জানেন যে ওটার উপরে আপনার কোনো কন্ট্রোল নেই। এই যে কথা নাই বার্তা নাই, সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পর একটা দুঃখ উঠলো যে আমার ইনলসটা কেন এরকম, অন্য কোনো ইনলসটা তো এরকম, আমার শ্বশুর বাড়ি তো আমারে ভালোভাবে ট্রিট করেন। কোনো কোনো ঘটনা কিন্তু ঘটে না। ও কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে একা একা, দেখা গেছে বাসায় একা থাকতেছে বা বাসায় দুইজন মানুষ থাকতেছে, কোনো মানে ইনলস, কালকে তাদের ইনলসদের সাথে কথা হয় না, কিন্তু আজব একটা আইডিয়া মাথার মধ্যে ঢুকে যাবে, না খারাপ লাগা শুরু হবে। এই কথাগুলো বলতেছে, এগুলো হলো এক্সাম্পল। এটা ইন্ডিকেট করে আপনার সাবকনসিয়াসের এই জিনিসগুলো হলো আনকন্ট্রোলড, এটার মধ্যে কন্ট্রোল নাই। দেখবেন হঠাৎ করে আপনার ব্যাড ফিল হওয়া শুরু হবে, এত এফোর্ট দিচ্ছি ইউএসএমএল হবে তো রেসিডেন্সি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে হবে তো রেসিডেন্সি, এই যে কোশ্চেনটা, এটা একটা বার্নিং কোশ্চেন, রাইট? হবে তো ভাইয়া, সাকসেসফুল হবো তো, এই কোশ্চেনটা আপনার কাছে রাইট নাও এখন যতটা বার্নিং মনে হচ্ছে, গত সপ্তাহে কি এতটা বার্নিং মনে হয়েছে? দেখা যাবে না, গত সপ্তাহে এতটা বার্নিং মনে হয়নি। তাই কোশ্চেনটা আজকে যতটুকু সত্য, গত সপ্তাহে কি সত্য ছিল না? হ্যাঁ, গত সপ্তাহে সত্য ছিল। নাকি এক সপ্তাহে এরকম কোনো ঘটনা ঘটছে যে গত সপ্তাহে আমার রেসিডেন্সি হবে তো, এটার অ্যান্সার এক হইতো, আর আজকের আমার যদি আবার জিজ্ঞেস করি আমার রেসিডেন্সি হবে তো, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু এই কোশ্চেনটা আমার মধ্যে গত সপ্তাহে ছিলই না, আর আজকে এই কোশ্চেনটা আমার জন্য একটা বার্নিং কোশ্চেন। এই কোশ্চেনটা আমাকে আমার পিস নষ্ট করে ফেলতেছে, রাইট? সো খেয়াল করেন, ইটস অল অ্যাবাউট হাউ ইউ টেক ইট, ইটস নট দ্য কোশ্চেন। আমার ইউএসএবিলি হবে তো, এই যে আমার আমার রেসিডেন্সি হবে তো, আমি পারবো তো, এটা একটা প্রতিদিনকার কোশ্চেন, এটা একটা 24 আওয়ার কোশ্চেন। কিন্তু এই 4 আওয়ার কোশ্চেন, মানে 24 আওয়ার কোশ্চেনটা সবসময় আমাকে সমানভাবে আপসেট করে না, সবসময় আমাকে অডিট করে না। হোয়াই ইজ দ্যাট? তার মানে দেয়ার ইজ সামথিং আই ক্যান কন্ট্রোল। জাস্ট এই জিনিসগুলো আমরা একটু শিখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি,
যে দেয়ার আর সামথিং উই ক্যান কন্ট্রোল, আমাদের ফিলিংস, আমাদের ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, সবাই অ্যাগ্রি? ইনশাআল্লাহ। এই মানে ফার্স্ট এড তো শিখবেন, আমার কাছে তো ইউসেমিলি শিখবেন, সাথে আর একটা কিছু মানে মানে মাইন্ড কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করাটা আমরা একটু শিখি, একটু ইমোশনাল ইন্টেলিজেন্সটা একটু শিখি। ইনশাআল্লাহ অনেক বেটার কন্ট্রিবিউশন হবে আমাদের সোসাইটিতে, ফ্যামিলিতে, এবং স্পেশালি আমার নিজের হ্যাপিনেসে। ওকে, দ্যাট ডাজ নট মিন আপনি আর কোনোদিন আনহ্যাপি হবেন না। আমি আপনাকে এটা বলতেছি, দ্যাট ডাজ নট মিন আমি রেগে যাই না, দ্যাট ডাজ নট মিন আমি আনহ্যাপি হই না। আমিও হিউম্যান বিং, আমরা সবাই হিউম্যান বিং। সো এটা সবসময় হবে, এবং এটা একটা কন্টিনিউয়াস এফোর্টের ব্যাপার, দ্যাটস ইট। আপনার কন্ট্রোল থাকলে আপনি হয়তো বা ডুবে মরবেন না, আর কন্ট্রোল না থাকলে ডুবে যাবেন এক সময়। ওকে, চলেন আগে আবার পড়তে বসি। টেরাটোজেন, অনেক গল্প করতে ইচ্ছা করে আপনাদের সাথে ভাই, ইচ্ছা করে বইটি পড়া বাদ দেয়, অনেক গল্প করি, তা করবো এক সময় ইনশাল্লাহ। আমরা পড়ালেখা শেষ করি, ক্যারিয়ার শেষ হোক, সম্পর্ক যদি টিকে থাকে, টক্সিক সম্পর্ক তো, সম্পর্ক যদি টিকে থাকে, যদি দেখা সাক্ষাৎ হয়, কোনো সময় যদি কিছু হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হবে, অনেক আড্ডা হবে। টেরাটোজেনে চলে আসি। এসি ইনহিবিটর, অ্যালকালাইন এজেন্ট, তারপরে অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যান্টি এপিলেপটিক ড্রাগস, কে কিভাবে কোথায় অ্যাকচুয়ালি ইফেক্ট করতেছে। এখানে এখানে একটা সুন্দর ব্যাপার আছে, কিছু কিছু জিনিস সেন্স মেক করবে, কিছু কিছু জিনিস সেন্স মেক করবে না। তো আমি আগে আলাদা করে ফেলবো, যে আমি জানতাম এটা সেন্স মেক করবে না, কি মজা, হুররে। এসি ইনহিবিটর এটা রিনাল কাজে করবে, এটাতে সেন্স মেক করে, কারণ তার মেকানিজম অ্যাকশনটা তো ওরকম। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখান থেকে মোস্ট কমন কয়েকটা জিনিস পড়ি। এসি মোস্ট ইম্পর্টেন্ট ওগুলোই, যেই ড্রাগ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কমনলি ইউজ করা হয়। এসি ড্রাগ, এসি ইনহিবিটর কমনলি ইউজ করা হয়, অ্যালকাইলেটিং এজেন্ট কমনলি ইউজ করা হয় না। এটা ইম্পর্টেন্ট না। অ্যামাইনো গ্লাইকোসাইড ওকে, এটা সমস্যা হয়ে যেতে পারে, কারণ অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক খাইয়ে ফেলতে পারে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, হ্যাঁ, ইয়ং ফিমেল তার সিজার, সে হয়তো বা এটার উপরে ছিল, নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, প্রিভেন্ট করার উপায় হলো তাকে হাই কনসেন্ট্রেশন ফলেট দাও, অর অ্যান্টি এপিলেপটিক ড্রাগটাকে চেঞ্জ করে দাও। যদি রাখতেই হয় তাহলে ফলেটের পরিমাণ বাড়ায় দাও। এটা অ্যাসোসিয়েটেড ডিফিট গুলো কি, ডাইইথাইল এস্টিবেস্টেরল, এটাতে ঘটনা যেটা দেখা গেছে, এটা এখন এই ড্রাগটা ইউজ করা হয় না, কিন্তু অনেক আগে ইউজ করা হয়েছে। ওইটার ম্যানিফেস্টেশন এখন তার একটা একটু মানে ভ্যাজানাল ক্লিয়ার সেল অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, কারণ সে যখন ইউটেরাসে ছিল, সেটা আজকে থেকে 30 বছর আগে, তখন ওই ড্রাগটা ইউজ করা হতো। ফ্লুরোকিনোনল থেকে কার্টিলেজ ড্যামেজ, ফলেট অ্যান্টাগনিস্ট থেকে নিউরাল টিউব ডিফেক্ট, মেথোট্রেক্সিন, ট্রাইমিথোপ্রিম, আইসোট্রেনটোইন থেকে ক্র্যানিওফ্যাসিয়াল ডিফেক্ট। আইসোট্রেনটোইন কাদের ক্ষেত্রে দেওয়া হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই ড্রাগ গুলো দেওয়ার আগে আমাকে চেক করতে হবে, কোন ফিমেল এই ড্রাগ গুলো দেওয়ার আগে আমাকে চেক করতে হবে সে প্রেগনেন্ট কিনা, রাইট? রিয়েল ফিমেল যারা, হ্যাঁ, রিয়েল ফিমেল যারা, তাদেরকে চেক করতে হবে। সব বুলশিট কনসেপ্ট নিয়ে এখন আমাদের সোসাইটিতে আসছে, ফেসবুকে আসছে। তারপরে কথা হলো লিথিয়াম, ইপস্টেন অ্যানোমেলি নিয়ে আসবে। লিথিয়ামটা কেন ইম্পর্টেন্ট? লিথিয়ামটা মুড স্টেবিলিটি, যাদের মুড সুইং হয় তাদেরকে আমরা লিথিয়াম খাওয়াই, মানে ট্রু মুড সুইং যেটা, ঠিক আছে, অর্থাৎ বাইপোলার যেটা, সেটা। তারপরে কথা হলো মেথিমাজল। মেথিমাজল কাদের ক্ষেত্রে আমরা মেথিমাজল দিব? এটা একটা অ্যান্টিথাইরয়েড। অ্যান্টিথাইরয়েড তাহলে অ্যাপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া কিউটিস কনজেনিটা হতে পারে। এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট কথা, হলো আপনাকে জিজ্ঞেস করবে না যে এটাতে কি হইতে পারে, কি হইতে পারে, সেটা বলো, নো। একটা পেশেন্ট যে অ্যান্টিথাইরয়েড ড্রাগ হিসেবে মেথিমাজল খাচ্ছে, তাকে এখন তুমি এটা অফ করো। ওকে, অফ করার পরে কোন ড্রাগ দিবেন মনে রাখতে হবে। আবার যখন ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হয়ে যাবে, থার্ড ট্রাইমেস্টারে চলে যাবে, তখন আবার আপনি মেথিমাজলে চলে আসবেন। এটা হলো প্রোটোকল। টেট্রাসাইক্লিনে কি ঘটনা ঘটবে, থ্যালিমোডাইটে কি ঘটনা ঘটবে, অরফেরিনে কি ঘটনা ঘটবে, সবকিছু জানতে হবে। ওকে, অ্যালকোহলের ক্ষেত্রে যেটা হয়, অ্যালকোহল তো ইউএসএ তে খুবই কমন, ফিটাল অ্যালকোহল সিনড্রোম, তার ম্যানিফেস্টেশন গুলো কি জানবো। কোকেন খেলে কি হয়, ভেসোকনস্ট্রিকশন হয়, ভেসোকনস্ট্রিকশন হওয়ার ইফেক্ট গুলো প্লাসেন্টার মাধ্যমে তার ফিটাসের গ্রোথকে এফেক্ট করবে। টোবাকো স্মোকিং অনেক ভাবে সমস্যা করবে, সে অনেক সমস্যাগুলো কি কি। আয়োডিন ল্যাক অর এক্সেস হলে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ল্যাক অথবা এক্সেস দুইটাই। কেন, কে বলতে পারবে এটা? যে বলতে পারবে সে পড়ালেখা করছে। কারণ এটা যদি এক্সেস হয়, সেও টিপিও এনজাইমকে ইনহিবিট করে, আর যদি ল্যাক হয় তাহলে তো থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না। এই জন্য ম্যাটারনাল ডায়াবেটিস যদি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে হইলে একরকম সমস্যা, সাবসিকুয়েন্টলি ডেভেলপ করলে এটা আরেক সমস্যা। কডাল লিগ্রেশন সিন্ড্রোম তখনই হবে, কার্ডিয়াক ডিফেক্ট তখনই হবে, যখন ফার্স্ট ট্রাইমেস্টার থেকে আনকন্ট্রোল ম্যাটারনাল ডায়াবেটিস। নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, ম্যাক্রোসিমা, অনেক কিছু হতে পারে। বেশি কমন ইম্পর্টেন্ট মানে বেশি ইম্পর্টেন্ট যেটা, কডাল লিগ্রেশন সিন্ড্রোম, গুগল করে ইমেজ দেখে নেবেন। কার্ডিয়াক ডিফেক্টের মধ্যে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিস। আর যদি এটা সাবসিকুয়েন্টলি ডেভেলপ করে, যেমন জেস্টেশনাল হাইপারগ্লাইসেমিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস, দেন নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া হবে, মেকানিজম জানতে হবে হোয়াই। নিওনেটার ক্ষেত্রে মাইক্রোসোমিয়া হবে, মেকানিজম জানতে হবে হোয়াই। পলিসাইথিমা হবে, মেকানিজম জানতে হবে হোয়াই।
একটা ডায়াবেটিক মাদারের ক্ষেত্রে বেবি হলো, একটা বিগ বেবি হলো, তার এখন কোন জিনিস আপনি প্রিভেন্ট করতে চান, কোন জিনিস আপনার বেশি নজর দিবেন? এখন বিগ বেবি একটা হয়েছে ম্যাটার্নাল ডায়াবেটিসের জন্য, এখন সে ম্যাক্রোসোমিয়া, এটা নিয়ে আপনার লাফালাফি করা দরকার নেই। ম্যাক্রোসোমিয়ার জন্য সে মরবে না। তার সাথে পলিস্যাথিমিয়া আছে, এটার জন্য সে মরবে না। সে মরবে হাইপোগ্লাইসেমিয়া হলে, যেটার জন্য মরবে ওইটাতে আগে ফোকাস করি। এটাকে বলা হয় ট্রিয়াজ করা, গুরুত্ব বুঝা, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। আমি একা সব কাজ কি করে করব? সব কাজ তো আমাকেই করতে হয়। সব কাজ আমাদেরও করতে হয়। সব কাজ সবাই করে, এটাই দুনিয়ার নিয়ম। সবার সব কাজই করতে হয়, ঠিক আছে? সো যেই কাজগুলো সব কাজ আমাকে করতে হয়, দ্যাট মিনস দিস ইজ মাই টু ডু লিস্ট। সো কারো টু ডু লিস্ট একটু বড় থাকবে, কারো টু ডু লিস্ট একটু শর্ট থাকবে। হোয়াট ডু মিন বাই সব কাজ আমাকে করতে হয়? ইটস ইয়োর টু ডু লিস্ট, ইটস মাই টু ডু লিস্ট। সামহাও আমাদের ট্র্যাজেক্টরি, সামহাও আমাদের জার্নি, যার একটা কম্পোনেন্ট ছিল আমার নিজের কন্ট্রিবিউশন, যার একটা কম্পোনেন্টে ছিল উইদাউট মাই কন্ট্রিবিউশন। আমার বর্তমানে একটা টু ডু লিস্ট আমার সামনে আসছে, যেটা আমাকে ম্যানেজ করতে হবে, এবং ম্যানেজ করার সময় এটা আমাকে ট্রিয়াজ করতে হবে। আপনি যখন রেসিডেন্সি করবেন, একসাথে 5টা পেশেন্ট আসবে, একসাথে 5টা পেশেন্টের কনসাল্ট আসবে। একবার বলিয়েন যে সব কাজ তো আমাকে করতে হয়, আমার কাজে তো কেউ কেউ আমাকে হেল্প করে না, বলিয়েন, এই কথা ফায়ার করে দেবে রেসিডেন্সি থেকে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা কোয়ালিটি, যে আপনার হয়তো অনেক কাজ করতে হয়, আপনার হয়তো অনেক লং একটা টু ডু লিস্ট আছে, বাট ইউ নো হুইচ ওয়ান গেটস দ্য প্রায়োরিটি, কোনটা আগে করব কোনটা পরে করব, কোনটা এখন করা দরকার নাই। সব কাজ আমাকে করতে হয়, দ্যাট ডাজ নট মিন সব কাজ আমাকে একসাথে করতে হয়। আর আমি যদি এটা বুঝতে না পারি যে সব কাজ আমাকে একসাথে করতে হয় না, তখন আমার রেসপন্স হয় আমার হাত তো 10টা না। ওয়েল, তোমার হাত 10টা না, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ 10 বিলিয়ন নিউরন, ইউজ দোজ। হাত দুইটা, নিউরন অনেক বেশি, নিউরনকে ইউজ করো, দেন ডিসাইড করো দুই হাতে আপাতত কোন কাজটা করা দরকার, সামনে আগাও। আমি কিন্তু ঝগড়া করতেছি না, আমি আপনাকে খুব মানে ব্রুটাল ওয়েতে শিখাইতেছি। আপনার ব্রুটাল ওয়েতে আপনার স্টেরিওটাইপ যে থিঙ্কিং গুলো, স্টেরিওটাইপ যে কথাবার্তা গুলো ব্রেক করার চেষ্টা করতেছি। কারো ক্ষেত্রে ব্রেক হবে, কারো ক্ষেত্রে ব্রেক হবে না, এমনিই থাকবে। থার্ড গ্রুপ আমাদের সারা জীবনের জন্য হেট করবে। এক শালার কাছে গেছিলাম, চরম ফালতু। নেক্সট, ম্যাটার্নাল ফিনাল কিটোনিউরিয়া কিভাবে হেল্প না, সরি, কিভাবে এফেক্ট করবে, অত বেশি ইম্পর্টেন্ট না ভাই। মিথাল মার্কারি অ্যাগেন অত বেশি ইম্পর্টেন্ট না। এক্স রে, ইয়াস দিস ইজ ইম্পর্টেন্ট, এক্স রে কিভাবে হেল্প করবে। কিছু টার্ম আছে, এই টার্ম গুলো ইউএসএমএল স্টেপ 1 হলো প্যাথোফিজিওলজির এক্সাম, মনে থাকবে। ইউএসএমএল, আল্লাহ রে আল্লাহ, আমি আমি ভাই স্টেরিওটাইপ ব্রেক করার জন্য এই কথা বলি তো। তো স্টেরিওটাইপ ডায়লগ গুলো এরকম, এই ডায়লগ গুলো আপনিও মারছি, জীবনে মারি নাই। জীবনে আমি এই কথা বলি নাই যে আমার তো হাত 10টা না, সব কাজ তো আমারে করতে হয়। এই কথা আমিও বলছি, এই কথা মাসুম ভাইও বলছে। সো আমি স্টোরিটা ব্রেক করতেছি, দ্যাট ডাজ নট মিন আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করতেছি। যদি হয়ে থাকে তাহলে আমি নিজেকে নিজে অ্যাটাক করতেছি। এটাও আমিও আপনাদের একজন, ওকে? আমাদের গোল হলো স্টোরিটা ব্রেক করা, ওকে? অলরাইট, কেউ পার্সোনালি নেবেন না প্লিজ। যদি এরকম হয় যে আমি তো এই কথা বলি পার্সোনালি, এটা কিন্তু ভাই পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। লিসেন ডুড, এখানে যা যা বলা হয়েছে সবকিছু আমি আমার কেস স্টাডি করে বলতেছি। আমি এভাবে চিন্তা করতাম, আমি এরকম কথা বলতাম, আমার মাথায় এই কথা আসতো, আমার মনে এই কথা অ্যারাইজ করতো, আমার দেন এগুলো আমাকে খুঁজে আইডেন্টিফাই করে করে এগুলোকে নকডাউন করতে হয়েছে। সো মোস্ট লাইকলি আমাদের অনেকের মধ্যে এগুলো থাকবে, স্টেরিওটাইপ যেহেতু একটা কমন প্র্যাকটিস, হেল্প হবে এই জন্য শেয়ার করা, ওকে? এটা পার্সোনাল অ্যাটাক না। আমি তো চিনি না আপনাদের, কয়জনের সাথে আমার সরাসরি দেখা হয়েছে, হাত তুলেন, বলেন। কয়জনরে আমি ইন পার্সন সরাসরি চিনি, দেখায় দিই। আপনারা যে বুঝতেছেন না যে এখানে আসলে পার্সোনাল অ্যাটাক হচ্ছে না। কে কে আমাদের সামনাসামনি দেখছেন জীবনে একবার হইলো? আমি বলি, দেবজ্যোতি বড়ুয়া ও আমার জীবনে একবার হলো সামনাসামনি দেখছে। অনেক আছে অথবা সামনাসামনি দেখছে, দূর থেকে দেখছে, কিন্তু কথা হয় না এইভাবে। আর কে? আর তো নাই, একজনও দেখি না। বুঝলি, পার্সোনাল অ্যাটাক না। আবার আবার প্রমাণ দিলাম যে আসলে পার্সোনাল অ্যাটাক করতেছি না। ঠিক আছে, আচ্ছা আগাই, সামনে আগাই। জাস্ট স্টোরিটা ব্রেক করার জন্য বলি, স্টোরিটাইপ গুলো ব্রেক করি একটা স্পেসিফিক পারপাসে, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। আগাই, সামনে আগাই। যখন আমরা কিছু স্পেসিফিক ডিজিজ পড়বো এমব্রিওলজিক্যালি, তখন চেষ্টা করবো এটার সেন্ট্রাল প্যাথোলজির মধ্যে কি অ্যাজেনেসিস আছে কিনা। কোন একটা অর্গান কমপ্লিটলি নাই, রিনাল অ্যাজেনেসিস। কোন একটা অর্গান আছে কিন্তু তার মানে ডেভেলপড হয় নাই, কিন্তু প্রিমর্ডিয়াল টিস্যু আছে, অ্যাপ্লাসিয়া কিউটিস। তারপরে কথা হলো হাইপোপ্লাসিয়া, খুবই ছোট।
তারপরে হলো ডিসরাপশন, ভেঙে গেছে। ডিফরমেশন, তৈরি হয়েছে কিন্তু ভচকায় গেছে। আই ডোন্ট নো, এটাই আই ফিল এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যে ভচকায় গেছে সামহাউ। ডিসরাপশন মানে কন্টিনিউটি ব্রেক হয়ে গেছে। তাহলে ডিফরমেশন কি? ডিফরমেশন ভচকায় গেছে, ডিফর্ম হয়েছে। এখন এটা বাংলা যদি বলতে হয় আমি বলবো জাস্ট ভচকায় গেছে। তারপরে কথা হলো ম্যাল ফরমেশন। ম্যাল ফরমেশন বাইরে থেকে কোনো কিছু চাপ দিয়ে ওরে ভচকায় নাই, ও ডেভেলপমেন্ট হওয়ার সময় একটু ডিফারেন্ট ভাবে বড় হয়েছে। ঠিক আছে? এরকম মানুষ আছে, সাইকোলজিক্যালি ম্যাল ফর্ম। ও বড়ই হয়েছে এরকম উল্টাপাল্টা চিন্তা করতে করতে। এইগুলারে ব্রেক করতে খবর আছে আমার। ওগুলা হলো আমার শত্রু হয়ে যাবে। সিকোয়েন্স, অ্যাবনর্মালিটি হলো একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা। বুঝছেন? প্রথমে থট, কি চিন্তা করেন, নিজের সাথে নিজে কি কথা বলেন, মোটিভেশনাল নাকি ডিপ্রেসিভ নাকি আরো হেট স্পিচ, সেটার উপরে বেস করবে আপনার ফিলিং। আপনি কিভাবে ফিল করেন, মোটিভেটেড নাকি অ্যাংরি, ইরিটেবল, ডিমোটিভেটেড, ডিপ্রেসড, সেই ফিলিং এর উপর বেস করে হবে আপনি অ্যাকশন, এখন কি কাজ করা যায় এরকম ফিলিংস নিয়ে, এবং তারপরে হবে আউটকাম। মনে থাকবে, এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স গুলো হয়। যেমন পোর্টার সিকোয়েন্স, প্রথমে হয়েছে অলিগো হাইড্রোঅ্যামনিয়াস, ফ্লুইড কমে গেছে, তারপরের প্রতিটা সিকোয়েন্স লাং কে এফেক্ট করতেছে, ফেস কে এফেক্ট করতেছে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কে এফেক্ট করতেছে, পোর্টার সিকোয়েন্স। ফিল্ড ডিফেক্ট, পুরো একটা এরিয়া নিয়ে তার সমস্যা, হলোপ্রোজেনসেফালি। ফিটাল অ্যালকোহল সিন্ড্রোমের প্রতিটা মরফোলজিক্যাল ফাইন্ডিং পরীক্ষায় আসবে, ছবি দিতে পারে, ডেসক্রাইব করতে পারে, জিজ্ঞেস করবে বলো কেন হয়েছে। আর ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম খাইলে, সরি, খাওয়া না, ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম হলে সবচেয়ে বেশি সমস্যা যেটা, রিটার্ড তৈরি হয়, বুদ্ধি শুদ্ধি কম। তো বাংলাদেশে কেন আমাদের এরকম বুদ্ধি শুদ্ধি কম হলো জানি না, আমাদের মায়ের তোরা তো আর অ্যালকোহল খেত না, সামহাও আমাদের বুদ্ধি শুদ্ধি কেন কম হলো, আই ডোন্ট নো। তা যেটা হয় সে এই কথাটা আপনার পরীক্ষায় খুবই আসে, কারণ এটা একটা সোসাইটির জন্য বার্ডেন, বুদ্ধি শুদ্ধি কম থাকাটা। ঠিক আছে? ব্রেন কাজে লাগাতে না পারাটা এটা একটা সোসাইটির জন্য বার্ডেন। এই জন্য ওই যে বলছি না, আমার হাত তো 10টা না, হাত 10টা না, কিন্তু ব্রেন কিন্তু নিউরন তো 10 বিলিয়ন। ওগুলার খবর কি? ওগুলা কি করতেছে? এগুলো এটা বলতেছি কেন বুঝছেন তো, কারণ এই যে ইউএসএমএলই দেখবেন ফোকাস করতেছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তারপরে এটা সেটা, এগুলা নিয়ে তারা খুবই অডিট, কারণ এগুলো সোসাইটিতে বার্ডেন। কারণ এ বড় হয়ে বড় কথা বলবে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এখানে আছে, তারপরে আপনি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হবে, মেটাবলিক ডিসঅর্ডার, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হবে। তাড়াতাড়ি আইডেন্টিফাই করো, তাড়াতাড়ি ফিক্স করো, তাড়াতাড়ি এখন ফিক্স করো এটারে, নাহলে ও বড় হয়ে ওই কথা বলবে। নিওনেটাল অ্যাবসিস্টেন্স সিনড্রোম জিনিসটা কি? পরীক্ষায় এটা আসবেই আসবে, নিওনেটাল অ্যাবসিস্টেন্স সিনড্রোম। সেটা হলো বাচ্চার, নিওনেটের এখন ওপয়েড উইথড্রল হচ্ছে। মেকানিজমটা হলো, ওপয়েডটা হলো প্লাসেন্টা ক্রস করতে পারে, এবং প্লাসেন্টা ক্রস করার মাধ্যমে ও মজা নিছে। ও যখন মায়ের পেটে ছিল, ওর মা ওপয়েড অ্যাবিউজার ছিল, ও পুরা মানে সেই মজার মুক্তি ছিল আর কি। এখন ও হওয়ার পরে মা তো এখন নিজে মা কন্টিনিউ করতেছে ওপয়েড নেওয়া, এখন মা তো ওরে একটু একটু করে ওপয়েড দেয় না। এখন ওর যে সিমটম হচ্ছে সেটা হলো নিওনাটাল অ্যাবসিস্টেন্স সিনড্রোম। বেশি বেশি ইনকর্পোরেট করবেন। এই নিওনাটাল অ্যাবসিস্টেন্স সিনড্রোম বলতে একটা কথা আছে, এটা শোনেন। ট্রিটমেন্ট হিসেবে কোন ড্রাগ দেওয়া হয় মুখস্থ করেন, মেথাডন দেওয়া হয়, বিপ্রেনরফিন দেওয়া হয়, মরফিন রেয়ারলি। ইউনিভার্সাল স্ক্রিনিং করা হবে, রিকমেন্ডেড ফর অল প্রেগনেন্ট পেশেন্টস, যে সে কোনো ড্রাগ ইউজ করে কিনা, আর তার সিমটম গুলো কি কি। অবশ্যই এটা পড়ার সময় সিমটম গুলো একটু মানে ভেগ সিমটম, রাইট? ওই যে হাই সাসপিশন থাকাটা ইম্পর্টেন্ট, এই জন্য হলো ইওয়ার্ল্ড ফলো করতে হবে। প্লাসেন্টার মধ্যে সাইটোট্রফোব্লাস্টের কাজ কি, সিনসাইটোট্রফোব্লাস্টের কাজ কি, কে হরমোন প্রডিউস করে, কার মধ্যে এমএসসি 1 থাকে না, এমএসসি 1 না থাকার সুবিধাটা কি, ইমিউনো অ্যাটাক হয় না, ডেসিডিও ভ্যাজালিস অ্যাকচুয়ালি ম্যাটারনাল কম্পোনেন্ট। অ্যামনিওটিক ফ্লুইড, পলিহাইড্রো অ্যামনিয়াস কখন হয়, অলিগোহাইড্রো অ্যামনিয়াস কখন হয়। পলিহাইড্রো অ্যামনিয়াস হলে কি হবে, বাস্ট হয়ে যাবে। তো বাস্ট কোন দিক দিয়ে হবে, যে বাস্ট তো আর আসলে হয় না, কি বলো তুমি, বাস্ট হয় না কারণ নিচে একটা ওপেনিং আছে, তাহলে নিচে যে একটা ওপেনিং আছে ওদিক দিয়ে বাস্ট হবে। তাহলে যে নিচে যেটা ওপেনিং আছে ওদিক দিয়ে বাস্ট হওয়া, ভ্যাজানাল রুটে বাস্ট হওয়া মানে কি, প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন, তো বাস্ট তো হইলোই। আর প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন যদি হয়, তাহলে প্রিম্যাচুর ডেলিভারি, প্রিম্যাচুর লেবার, এগুলো ঘটবে। আর যদি লেবারে না যায়, এমনি যদি ফ্লুইড লিক হয়, তার মানে কি, কমিউনিকেশন হয়ে গেছে, কমিউনিকেশন হয়ে গেছে, এখন তার মানে কি, ব্যাকটেরিয়া ঢুকবে, ব্যাকটেরিয়া ঢোকার পরে অ্যামনিওনাইটিস হবে, রাইট? সহজ, একদম সহজ, তাই না? আসলেই কিন্তু সহজ। আচ্ছা, পলিহাইড্রোঅ্যামনিসের রিস্ক ফ্যাক্টর কি? পলিহাইড্রোঅ্যামনিস রিস্ক ফ্যাক্টর হলো ফ্লুইডের টার্ন ওভার কমে গেছে, মানে ফ্লুইড আসতেছে, ফ্লুইড যাচ্ছে না। কিভাবে যাওয়ার কথা, বাচ্চারই ফ্লুইড খাওয়ার কথা, বাচ্চা ফ্লুইড খাচ্ছে না। কেন খাচ্ছে না? ইসোফেজিয়াল অবস্ট্রাকশন আছে,
অথবা ডিউরেনাল অবস্ট্রাকশন আছে, অথবা অ্যানেনসেফালি আছে, অ্যানেনসেফালি থাকার কারণে তার সোয়ালো সেন্টার এফেক্টেড। ইয়াক, থু ভাই, আমরা কি এই জন্মের আগে অ্যামনিওটিক ফ্লুইড খাইছি? হ্যাঁ, জন্মের আগে আপনি অ্যামনিওটিক ফ্লুইড খাইছেন, এই ময়লা ফ্লুইড খাইছেন, জন্মের প্রসেসটা অনেক নোংরা ছিল, এবং আপনি মরার 1 ঘন্টা, মানে 1 ঘন্টা না, সরি, 1 দিন 2 দিন পর আপনার কাছে যাওয়া যাবে না। খুব খুব মানে অফুল। আপনি যদি একটু অসুস্থ হয়ে যান, আপনি যদি ভেন্টিলেট করেন, আপনাকে যদি এনপিও রাখা হয়, আমরা খুব অফুল, রাইট? মানুষ এরকম, মানুষের অনেক উইকনেস আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। এগুলো হলো মানুষের উইকনেস, হিউম্যান উইকনেস। আমরা পারফেক্ট না। আমরা এখন iPhone 15 দিয়ে ছবি তুলি, এডিট করি, ইনস্টাগ্রামে দেই, অনেক সুন্দর, অনেক কিউট, অনেক স্মার্ট, কিন্তু মানুষের উইকনেস কিন্তু আমরা জানি, তাই না? তাহলে কি দরকার ভাই এত এগুলোর পিছনে সময় দেওয়ার? অলিগোহাইড্রোঅ্যামনিউসে আসি। অলিগোহাইড্রোঅ্যামনিউস মানে কোনো কারণে ফ্লুইড তৈরি করতে পারতেছে না, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির অনেক কারণ হতে পারে, ম্যাটারনাল টোবাকো ইউজ হতে পারে, ম্যাটারনাল ভেসোকনস্ট্রিক্টর কোনো ড্রাগ ইউজ হতে পারে, বাইলেটারাল রিনাল আইজেনেসিস, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের একটা প্রিডমিনেন্ট কম্পোনেন্ট, স্পেশালি ইন দ্য থার্ড ট্রাইমেস্টার, সেটা হলো বাচ্চার ইউরিন, নিজের বাচ্চার ইউরিন। তাহলে ভাই এরকম খারাপ জিনিস এগুলো আমি খাবো, এটা তো ওয়াক থু একটা ভাব আসতেছে, কি করি? এত ওয়াক থু করা লাগবে না, এটা অনেক টার্ন ওভার ছিল, হাই টার্ন ওভার ছিল, মোটামুটি স্টেরাইল, অনেক হাই টার্ন ওভার, মানে বারবার রিনিউ করা হয়েছে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, এত টেনশন নিয়ে না। আগান, সামনে আগান। দেখা গেছে ক্লাস তুই এখনই মুখ ধুতে চলে গেছে, যাই আমি একটু মুখ ধুয়ে আসি। প্রোফাউন্ড অলিগোহাইড্রোঅ্যামনেস হলে পোর্টার সিকোয়েন্স হবে। পোর্টার সিকোয়েন্সের সবচেয়ে খারাপ যেটা, হাত পা একটু বেঁকা টেকা হোক সমস্যা নাই, সমস্যা হলো লাং ডেভেলপ হয়, ওইটা হলো সবচেয়ে বেশি সমস্যা। এবং এটার সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করবে যে বাচ্চা বাঁচবে নাকি বাচ্চা বাঁচবে না। টুইন বেবি, টুইন বেবি শুনতে কিউট, দেখতে কিউট, সবকিছু কিউট, খালি এটা কিউট না মায়ের জন্য অনেক কষ্ট, বাবার জন্য না, মার জন্য না, পুরো ফ্যামিলির জন্য অনেক কষ্ট, ঠিক আছে? এনিওয়েজ, তা টুইন কি কি ধরনের টুইন হয়, টুইনের এই মেকানিজম গুলো জিজ্ঞেস করবে। সেটা হলো মনোজাইগোটিক টুইন মানে কি, ডাইজাইগোটিক টুইন মানে কি, মনোক্রোনিওটিক, মনোএমব্রিওটিক মানে কি। এটার সাথে আমাদের একটু মিলাবো যেটা কত আর্লি সেপারেশন হচ্ছে কিনা, নাকি দুইটা ডিফারেন্ট স্পার্ম এবং দুইটা ডিফারেন্ট ওভাম থেকে এটা আসতেছে। ওকে, এই কনসেপ্ট গুলো জানতে হবে। প্রথম কথা হলো সেপারেশন, সেপারেশন হয় কিনা, স্প্লিটিং হয় কিনা, নাকি এটা টোটালি দুইটা স্পার্ম দুইটা ওভাম নিয়ে হচ্ছে। এভাবে আমরা চেষ্টা করব। ওকে, এভাবে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম যেটা, সেটা হলো কমপ্লিটলি দুইটা ওভাম আসছে, কমপ্লিটলি দুইটা ওভাম। এখন এটা আলাদা করার একটা উপায় হলো, যদি দেখেন একটা টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে, বুঝাই যাচ্ছে এটা সেপারেশন না, এটা কমপ্লিটলি দুইটা ওভাম এরকম, ঠিক আছে? তাহলে সেটাকে বলা হয় ডাইজ্যাগোটিক। ডাইজ্যাগোটিক টুইন, দুইটা জাইগোট, দুইটা ডিফারেন্ট জাইগোট ফরমেশন হয়েছে, দুইটা ডিফারেন্ট বেবি ফরমেশন হয়ে গেছে। তাহলে ডাইজ্যাগোটিকে ডাইক্রনিয়নিক, ডাই অ্যামনিওটিক, পুরো মেমব্রেন গুলো আলাদা হবে, প্লাসেন্টা আলাদা হবে, ক্যাভিটি আলাদা হবে, আর টোটাল জাস্ট দুইটা ডিফারেন্ট সেপারেট প্রেগনেন্সি। মনোজাইগোটিক মানে হলো কি, একটা ওভাম একটা স্পার্ম ছিল, কিন্তু ভেরি আর্লি ফেজ সেল কালেকশন গুলো সামহাও তারা দুই ভাগে স্প্লিট হয়ে গেছে। এখন কত আর্লি স্প্লিট হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে তাদের অ্যাকচুয়াল সেপারেশনটা কত হাই, কত গুড। যদি খুব আর্লি সেপারেট করতে পারি, তাহলে এটা হবে একদম মানে ডাইক্রনিক ডাইঅ্যামনিওটিক এর মতন। তাহলে ডাইক্রনিক ডাইঅ্যামনিওটিক খুব আর্লি সেপারেশনে। আর একটু পরে সেপারেশন হয়েছে, সেক্ষেত্রে হবে মনোকোরিওনিক ডাইঅ্যামনিওটিক। আর একটু লেটে হয়েছে মনোকোরিওনিক মনোঅ্যামনিওটিক, এক্ষেত্রে রিস্ক থাকবে অ্যাডিশন হওয়ার। আরো পরে হইতে গেলে তখন দেখা যাবে বডির কোন একটা জায়গা হয়তো বা লেগে আছে, এটাকে বলবো আমরা মনোজাইগোটিক টুইন। এই জিনিসগুলো জানলে সুবিধা কি, প্রথম কথা ইন্টারেস্টিং, দুই নম্বর কথা মনোজাইগোটিক যদি আইডেন্টিক্যাল টুইন হয়, সেক্ষেত্রে তাদের একজন আরেকজনকে অর্গান ডোনেশনে হেল্প করতে পারে, এই জন্য এগুলো জানলে সুবিধা আছে। টুইন টুইন ট্রান্সফিউশন সিন্ড্রোম, অনেক সময় মানে প্লাসেন্টা যখন কানেক্টেড থাকে একটা টুইন থেকে আরেকটা টুইনে বেশি ব্লাড চলে যেতে পারে, সেক্ষেত্রে একটা টুইন হয়ে যাবে হাইপোপারফিউজড, সে ধীরে ধীরে মারাও যেতে পারে অথবা সাইজে ছোট হয়ে যেতে পারে। ওকে, হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে একটা থাকবে ডোনার টুইন আর একটা থাকবে রিসিপিয়েন্ট টুইন বলে। আম্বেলিকাল কর্ডের কম্পোনেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। আম্বেলিকাল কর্ডে কি কি জিনিস থাকে, আম্বেলিকাল কর্ডকে কিভাবে আমরা প্রোটেক্টেড রাখি, জাস্ট এখানে নর্মাল অ্যানাটমিটা আমরা একটু পড়ার চেষ্টা করি। ইউরেকাস থেকে আমরা জানবো ইউরেকাস জিনিসটা কি, কার সাথে কাকে কানেক্ট করে, প্যাটেন্ট ইউরেকাস হলে ম্যানিফেস্টেশন কি, ইউরেকাল সিস্ট কি, ভেসিকিউরেটাল ডাইভার্টিকুলাম জিনিসটা কি। তার একই রকম প্যাথোফিজিওলজি, একই রকম প্রেজেন্টেশন, কিন্তু ডিফারেন্ট এরিয়াকে কানেক্ট করতেছে এবং ইভেনচুয়ালি এটা অবলিটারেটেড হয়ে যাচ্ছে, সেটা হলো ভাইটাল ডাক্ট।
তাহলে দুইটা একই সাথে আমরা পড়ে ফেলবো। পরীক্ষার জন্য এটা হাই হাই এন্ড, এক্সট্রিমলি হাই এন্ড। লেকচারের ব্যবস্থা, আমি আবার একটু ব্রেক নিচ্ছি, 5 মিনিটের ব্রেক নিব, খুব বেশি ব্রেক নিব না, তারপর আমরা আবার একটু শর্ট সময় কিছু পড়াশোনা করবো ইনশাল্লাহ। সবাই টেবিলের আশেপাশে থেকে একটু মুভ করে না।